আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ত্রিভুজ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, বাহুভেদে কত প্রকার, কোণ ভেদে কত প্রকার, কোণগুলো কি আমরা এগুলো কীভাবে করে বুঝবো, এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা আজকে সমাধান করব। তাই আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয়। যেমন এই যে একটি রেখাংশ, আরেকটি রেখাংশ, আরেকটি রেখাংশ, তিনটি রেখাংশ। তো এই যে তিনটি রেখাংশ, এই মুহূর্তে তিনটি রেখাংশ কিন্তু আলাদা আলাদা আছে, এদেরকে কিন্তু আমরা ত্রিভুজ বলবো না। এটাকে কি আমরা কেউ ত্রিভুজ বলবো না, কারণ তিনটা রেখাংশ আলাদা আলাদাভাবে আছে। আমরা যখন এই তিনটা রেখাংশকে, প্রথম রেখাংশটা আমরা আঁকলাম, দ্বিতীয় রেখাংশটা আঁকলাম, তৃতীয় রেখাংশটা আঁকলাম, যখন আমরা এই তিনটি রেখাংশকে একটার সাথে আরেকটা যুক্ত করে দিব, আবদ্ধ করে দিব, তখন যেই চিত্রটা তৈরি হবে তাকেই আমরা বলবো ত্রিভুজ। অর্থাৎ একটি রেখাংশ, আরেকটি রেখাংশ, আরেকটি রেখাংশ, তিনটি রেখাংশ একে অপরের সাথে যখন আবদ্ধ হয় তখন যেটা তৈরি হয়, যেই ক্ষেত্রটা তৈরি হয় তাকেই বলা হয় ত্রিভুজ। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ, কোথাও কিন্তু কোনো ফাঁকা নাই। কোথাও কি কোনো ফাঁকা আছে? কোনো ফাঁকা নাই। যেমন আমরা কিন্তু এটা বলি নাই যে এভাবে করে আঁকলাম, এইভাবে করে, এই যে এখানে ফাঁকা, এটাকে কিন্তু ত্রিভুজ বলা হবে না। অবশ্যই তাদের মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না, তারা আবদ্ধ হইতে হবে। এই রেখাংশের সাথে এই রেখাংশটা এখানে আবদ্ধ, এই রেখাংশের সাথে এই রেখাংশ এখানে আবদ্ধ, এই রেখাংশের সাথে এই রেখাংশ এখানে আবদ্ধ। তাহলে তিনটি রেখাংশ যখন একে অপরের সাথে আবদ্ধ থাকে তখন যেই ক্ষেত্রটি তৈরি হয় তাকে বলা হয় ত্রিভুজ। এবার ত্রিভুজ কত প্রকার, এই কথার উত্তর সরাসরি দেওয়া যাবে না, কারণ ত্রিভুজের মধ্যে দুই রকমের জিনিস আছে। একটা হচ্ছে বাহু, এই যে এটাকে আমরা বলি বাহু, 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 এবং ত্রিভুজের ভিতরে কোণ আছে, এখানে কোণ, এখানে কোণ, এখানে কোণ। একটা ত্রিভুজের মধ্যে বাহু থাকে তিনটা, একটা ত্রিভুজের মধ্যে কোণও থাকে তিনটা। তো এই ত্রিভুজ কত প্রকার, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আগে আমাদেরকে দেখতে হবে যে কোনভাবে তারা জানতে চায়। যদি তারা বলে বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার, তখন আমরা বলবো। যদি বলে কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার, তখন আমরা বলবো। অর্থাৎ প্রথমে আগে এটা আমাকে ভাগ করে নিতে হবে, এটা কি বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার জানতে চায় নাকি কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার জানতে চায়, ওইভাবে জেনে তারপর আমরা উত্তরটা দিব। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা ত্রিভুজের মধ্যে বাহু যেমন তিনটা থাকে, ওই হিসাবে বাহু ভেদে ত্রিভুজও তিন প্রকার, তিন রকমের ত্রিভুজ। যদি আমরা বাহুকে হিসাব করি, বাহুগুলা কেমন আছে, তাদের যে দৈর্ঘ্য, ছোট বড় সমান, এই হিসাবে আমরা ত্রিভুজটাকে তিন রকম বলতে পারি। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। তারপরে যদি বলা হয় কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, কোণ ভেদেও ত্রিভুজ তিন প্রকার। কোণের হিসাবে যদি আমাদেরকে বলা হয় ত্রিভুজ কয় প্রকার, আমরা বলবো তিন প্রকার। তো আমরা এখানে আমাদের নামগুলো লিখি। সবার প্রথমে আমরা লিখব বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। কি কি সেটা? এক নম্বরে সমবাহু ত্রিভুজ, দ্বিতীয়ত সমদ্বিবাহু ত্রিভুজ, এবং তিন নম্বরে বিষমবাহু ত্রিভুজ। এই প্রত্যেকটা ত্রিভুজ কাকে বলে এগুলো আমরা সব ব্যাখ্যা দিব, বিস্তারিত বলবো আমরা। তাহলে যখন আমাদেরকে বলবে বাহু ভেদে, অর্থাৎ বাহুর হিসাবে ত্রিভুজ কয় প্রকার, আমরা বলবো ত্রিভুজ তিন প্রকার। একটা সমবাহু ত্রিভুজ, অন্যটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা লিখব কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, অর্থাৎ কোণের হিসাবে এই তিন প্রকার ত্রিভুজ কি কি। সবার প্রথমে আমরা লিখব সূক্ষ্মকোণী ত্রিভুজ, দ্বিতীয়ত সমকোণী ত্রিভুজ, এবং তৃতীয়ত সর্বশেষ যেই কোণটা, যে ত্রিভুজটা, তার নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, আমরা তাদের নাম লিখলাম। তাহলে সবার প্রথমে আমরা কি বললাম? ত্রিভুজ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ কয় প্রকার এটা জানার জন্য আগে তাকে ভাগ করতে হবে, বাহু ভেদে নাকি কোণ ভেদে। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার, কোণ ভেদেও ত্রিভুজ তিন প্রকার। তাহলে আমরা বলতে পারি মূলত ত্রিভুজ ছয় প্রকার। কয় প্রকার? ছয় প্রকার। এই তিন প্রকার, এই তিন প্রকার, তাহলে কত হয়? ছয় প্রকার। তাহলে ত্রিভুজ ছয় প্রকার আমরা এটা বলতে পারি। এবার এই যে প্রত্যেকটা প্রকার লিখলাম, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এই প্রত্যেকটার সংজ্ঞা এবং এগুলো কিভাবে করে চিনব, এগুলোর ব্যাখ্যা আমরা এখন দিব।
আমরা এখানের মধ্যে সবার প্রথমে সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা লিখলাম। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে বাহু থাকেই তিনটা। যদি কোনো ত্রিভুজের এই তিনটা বাহু সমান হয়, তিনটা বাহুই সমান হয়, তাহলে সেই ত্রিভুজকে বলা হবে সমবাহু ত্রিভুজ। সমান বাহু অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হবে। যেমন আমরা যদি এখানে মধ্যে বলি যে একটি বাহু হচ্ছে, এটাকে যদি আমরা বলি যে 4 সেন্টিমিটার, আমরা যদি বলি যে এটাও হচ্ছে 4 সেন্টিমিটার, যদি এখান থেকে এই যে বাহুটা আঁকলাম যদি বলি এটাও 4 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান। এই বাহুটা যত, এই বাহুটা তত, এই বাহুটাও তত, প্রত্যেকটি বাহু সমান। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হবে সেই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা শিখলাম। এবার সমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে কয়েকটা, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যে যে কোণগুলো থাকে প্রত্যেকটা কোণও সমান হয়। সমবাহু ত্রিভুজের মধ্যে যে কোণগুলো থাকে প্রত্যেকটি কোণ সমান হয়। এই যে এখানের মধ্যে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই তিনটা কোণই সমান হবে। সমবাহু ত্রিভুজের তিনটা কোণই সমান হবে। আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে এবং তিনটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়। এটাই নিয়ম, এটাই বাস্তবতা এবং এটাই বাধ্যতামূলক। তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হওয়াই লাগবে। যদি কারো তিনটি কোণের যোগফল 180 ডিগ্রির বেশি হয় অথবা কারো তিনটি কোণের যোগফল 180 ডিগ্রির কম হয়, তাহলে বুঝতে হবে তারটা হয় নাই, এটা ভুল হয়ে গেছে। তিনটি কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণ হওয়াই লাগবে। তাহলে সমবাহু ত্রিভুজ যেটা, সেই ত্রিভুজের মধ্যে যে তিনটা কোণ থাকে, তিনটি কোণ পরস্পর সমান থাকে। আচ্ছা, আমরা তো এইমাত্র বললাম তিনটি কোণের যোগফল 180। এখন আমি যদি বলি তিনটা কোণই সমান, তাহলে এক একটা কত করে পড়বে ভাগে? সেই ক্ষেত্রে এক একটা পড়বে 60 ডিগ্রি করে। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। 60 60 120, আরও 60 যোগ করলে 180। তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণও সমান। কত করে কোণগুলো? 60 ডিগ্রি করে। কয় ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটি শিখলাম। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান হয়। তো সমবাহু ত্রিভুজ শিখলাম, এখনই আমরা এখানে মধ্যে লিখে ফেলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, একটু দেখেন নাম থেকেই উত্তরটা পাওয়া যাবে। সম অর্থাৎ সমান, দ্বি, দ্বি মানে দুই, বাহু। যে ত্রিভুজের দুইটি বাহু সমান, যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি একটি ত্রিভুজের মধ্যে বাহু থাকে তিনটা, একটি ত্রিভুজের মধ্যে বাহু থাকে তিনটা। সেই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু যদি পরস্পর সমান হয় তখন সেই ত্রিভুজটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান থাকে না, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু সমান থাকে, সেই ত্রিভুজটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা যখন কোনো একটা ত্রিভুজ দেখব আর সেই ত্রিভুজের মধ্যে যদি আমরা দেখি যে দুইটা বাহু সমান আছে, আরেকটা বাহু সমান না, দুইটা বাহু সমান, তখন আমরা সেই ত্রিভুজটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা লিখি, তাহলে আমরা এখানে লিখে ফেললাম সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সংজ্ঞাটা আমরা লিখলাম। এবার যদি আমরা চিত্র আঁকতে যাই তাহলে আমরা চিত্রটা আঁকতে পারবো এরকমভাবে। এই যে আমরা একটা চিত্র আঁকলাম, যদি আমি মেপে মেপে আঁকি নাই, শুধু দেখানোর জন্য, এমনি বোঝানোর জন্য আমরা আঁকলাম। তো আমরা যদি বলি যে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান, দেখে কিন্তু এটাকে বড় মনে হচ্ছে, আমি কিন্তু মেপে আঁকি নাই, এই জন্য একটুখানি এরকম হয়ে গেল। তো আমরা যদি যেই ত্রিভুজটা আঁকবো যদি সেখানে দেখা যায় দুইটি বাহু পরস্পর সমান, অথবা এই দুইটি বাহু পরস্পর সমান, অথবা এই দুইটি বাহু পরস্পর সমান, অর্থাৎ তিনটি বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু পরস্পর সমান হয়, তখন সেই ত্রিভুজটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা যদি বলি যে এখানের এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটি বাহু পরস্পর সমান, এটা সমান না, এটা বড় অথবা ছোট, যেটাই হোক না কেন, এই দুইটা বাহু সমান, তখন আমরা বলবো এটি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আমরা একটা ত্রিভুজ আঁকলাম, সেই ত্রিভুজের মধ্যে আমরা দেখতেছি যে এই বাহু এবং এই বাহু এরা পরস্পর সমান, এই যে দেখেন এটা এবং এটা,
এই দুইটি বাহু পরস্পর সমান, এটা সমান না, আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো দুইটি বাহু যদি পরস্পর সমান হয় তখন সেই ত্রিভুজটিকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এটারও একটা বৈশিষ্ট্য আছে, সমবাহু ত্রিভুজের মধ্যে যেমন 3টা কোণ সমান ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে 2টা কোণ সমান। অর্থাৎ একটা ত্রিভুজের যে কয়টা বাহু সমান থাকে ওই কয়টা কোণও সমান থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, একটি ত্রিভুজের যে কয়টি বাহু সমান থাকে ওই কয়টি কোণ সমান থাকে। এই ত্রিভুজের 3টি বাহু সমান ছিল তো 3টা কোণও সমান, এই ত্রিভুজের 2টা বাহু সমান তো 2টা কোণও সমান। অর্থাৎ যতটা বাহু সমান ততটা কোণ সমান। এই যে 2টা বাহু সমান, এই 2টি বাহুর বিপরীত কোণ যারা, এই বাহুর বিপরীতে যেই কোণটা আছে, এই বাহুর বিপরীতে যেই কোণটা আছে, এরা পরস্পর সমান হবে। অর্থাৎ 2টা বাহু সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো এটা আমরা এখানে আমাদের শিখলাম সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, এবং সমদ্বিবাহু ত্রিভুজের একটি বৈশিষ্ট্য হলো 2টা বাহু সমান তো 2টা কোণও সমান। তো আমরা এখানের মধ্যেই আমাদের 3 নম্বর যে ত্রিভুজটা সেটাও আমরা এখানে আমাদের শিখে ফেলি, তাহলে আমরা এক জায়গার মধ্যেই 3টা ত্রিভুজ আমাদের হয়ে যাবে। আমরা শিখেছিলাম বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, এর মধ্যে আমরা 2 প্রকার ইতিমধ্যে শিখে ফেললাম, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা সর্বশেষ ত্রিভুজটা লিখব, সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষমবাহু ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, যে ত্রিভুজের একটি বাহুও সমান না, সেই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের মধ্যে বাহু থাকে 3টা বাহু যদি 3 রকমের হয়, 3টা বাহু যদি 3 রকম দৈর্ঘ্যের হয়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে 3টা বাহু সমান ছিল, সমদ্বিবাহু ত্রিভুজে 2টা বাহু সমান ছিল, কিন্তু বিষমবাহু ত্রিভুজে একটা বাহুও সমান হবে না, 3টা বাহু 3 সাইজের হবে, 3টা দৈর্ঘ্যের হবে। তো আমরা এখানে সংজ্ঞাটা লিখে ফেলি, তাহলে আমরা এখানে লেখাটা লিখে ফেললাম। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, অর্থাৎ প্রত্যেকটি বাহু অসমান, প্রত্যেকটি বাহু অসমান, অসমান মানে সমান না, প্রত্যেকটি বাহু অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় অর্থাৎ প্রত্যেকটি বাহু অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো আমরা যদি চিত্রটা আঁকি, যেমন একটা বাহু আমরা আঁকলাম, বললাম যে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এরপরে আমরা একটা বাহু আঁকলাম 3 সেন্টিমিটার, এরপর আমরা আরেকটা বাহু আঁকলাম 6 সেন্টিমিটার, অথবা এটাকে আমরা বললাম 4, এটাকে আমরা 4 সেন্টিমিটার বললাম। তাহলে দেখেন এই যে 3টা বাহু 3 রকমের সাইজ, একটি বাহু 3 সেন্টিমিটার, আরেকটি বাহু 4 সেন্টিমিটার, আরেকটি বাহু 5 সেন্টিমিটার, 3 বাহু 3 রকমের, 3 বাহু 3 রকমের। এখানে 2টা বাহু সমান ছিল, এটা 4, তাহলে এটাও 4। এখানে 3টা বাহু সমান ছিল, 4 4 4। আর এখানের মধ্যে 3টা বাহু 3 রকমের, 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকম, একটি বাহু 3 সেন্টিমিটার, আরেকটি বাহু 4 সেন্টিমিটার, আরেকটি বাহু 5 সেন্টিমিটার। তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় অর্থাৎ প্রত্যেকটি বাহু অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার বিষমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের মধ্যে যে কোণ থাকে 3টা কোণ, এই 3টা কোণ 3 রকম, 3টা কোণ 3 সাইজের হবে, এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 3টা কোণ 3 রকম হবে। আমি যে 30 40 50 বললাম এটা আবার যোগ করেন না, আমি এটা শুধু এমনি বোঝানোর জন্য বললাম যে বিষমবাহু ত্রিভুজের 3টি কোণ 3 রকম হবে। সমবাহু ত্রিভুজের 3টি কোণ সমান, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে 2টি কোণ সমান, আর বিষমবাহু ত্রিভুজে একটি কোণও সমান না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজের যে কয়টা বাহু সমান ওই কয়টা কোণ সমান, 3টা বাহু সমান তো 3টা কোণও সমান, 2টা বাহু সমান তো 2টা কোণও সমান, একটি বাহুও সমান না তো একটা কোণও সমান না। তাহলে বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, আমরা সেই 3 প্রকার শিখলাম। এখন আমরা কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার সেগুলো বিস্তারিত শিখব। আমরা এখন সবার প্রথমে এখানে নাম লিখলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন? কারণ আমরা এখন কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, সেই 3টা প্রকার নিয়ে এখানে আমাদের আলোচনা করব। সবার প্রথমে আমরা নামটা লিখলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? এখন কিন্তু শুধু কোণ নিয়ে কথা বলা হবে, এখন আর আমরা বাহু নিয়ে কথা বলবো না, শুধু কোণ নিয়ে কথা বলবো। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ,
অর্থাৎ 90 ডিগ্রির ছোট। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ, সবগুলো কোণ 90 ডিগ্রির ছোট, যে ত্রিভুজের সবগুলো কোণ 90 ডিগ্রির ছোট, সেই ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের মধ্যে 3টি কোণ থাকে, সেটা যেই ত্রিভুজই হোক না কেন, কোণ 3টাই থাকবে। তো যেই ত্রিভুজের এই 3টা কোণ 90 ডিগ্রির ছোট, একটা কোণ 90 ডিগ্রি ছোট, আরেকটা কোণ 90 ডিগ্রি ছোট, আরেকটা কোণ 90 ডিগ্রি ছোট, অর্থাৎ প্রত্যেকটা কোণই 90 ডিগ্রির ছোট হবে, সেই ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, 90 ডিগ্রির ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। অর্থাৎ প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকেই বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা এখানে আমাদের সংখ্যাটা লিখে দিব। তবে এখানে একটা লক্ষণীয় বিষয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির ছোট ঠিক আছে, কিন্তু 3টা কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির ছোট, কিন্তু 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে পুরো লেখাটা লিখে নিলাম। যে ত্রিভুজের সবগুলো কোণ 90 ডিগ্রির ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেমন আমরা যদি একটা ত্রিভুজ এখানের মধ্যে আঁকি, আমরা যদি বলি এমনি, আমরা কিন্তু মাপি নাই, এমনি বলতেছি যে একটা কোণ এখানের মধ্যে 60 ডিগ্রি, একটা কোণ হচ্ছে এখানের মধ্যে 70 ডিগ্রি, 70 ডিগ্রি না, এখানের মধ্যে 80 ডিগ্রি বলি আমরা, 70 ডিগ্রি থাকুক, লিখে ফেলছি তো লিখে ফেলছি, কাটাকাটির দরকার নাই। তাহলে 70 আর 30 কত হয়? 70 আর 60 তাহলে হয় 130, আর এখানের কোণটা 50 ডিগ্রি। তাহলে এই যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটা শুধুমাত্র বোঝানোর জন্য আমি এই কোণগুলোর নাম লিখছি, অন্য কোনো কারণ নাই, আমি কিন্তু মাপি নাই। এমনি একটি কোণ 60 ডিগ্রি, আরেকটি কোণ 70 ডিগ্রি, আরেকটি কোণ 50 ডিগ্রি। তাহলে দেখেন 3টা কোণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 180 ডিগ্রি হবে। 60 আর 70 130, 130 আর 50 180 ডিগ্রি, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে হ্যাঁ, ত্রিভুজ ঠিক আছে। তো এখানের মধ্যে 60 ডিগ্রি এটা 90 ডিগ্রির ছোট, 70 ডিগ্রি 90 ডিগ্রির ছোট, 50 ডিগ্রি 90 ডিগ্রির ছোট। সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ, ত্রিভুজটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের সবগুলো কোণ, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রির ছোট, সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আমরা এখন আরেকটি সংজ্ঞা লিখব, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ কাকে বলে। এবং এটা খুবই 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 দরকারি, আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এই ত্রিভুজটা সবচেয়ে বেশি দরকার হয়। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ বলা হয় ত্রিভুজের মধ্যে 3টা কোণ থাকে, তাই না? 3টা কোণ, যে ত্রিভুজের মধ্যে একটি, ওই 3 কোণের মধ্যে একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। যে ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ থাকে, 90 ডিগ্রি থাকে, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে 3টা কোণ থাকে, সেই 3 কোণের মধ্যে যে কোনো একটি কোণ 90 ডিগ্রির সমান, সেই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সংজ্ঞাটা এখানে লিখে ফেলি। তাহলে আমরা এখানে আমাদের পুরো সংজ্ঞাটা লিখে ফেললাম। যে ত্রিভুজে একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, একটি 90 ডিগ্রি কোণ থাকে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে একটা যদি 90 ডিগ্রি থাকে, এই যে 3 কোণের মধ্যে একটা 90 ডিগ্রি আর বাকি 2টা মিলে 90 ডিগ্রি, কারণ 3 কোণ মিলে কিন্তু 180 হইতে হবে, এটা বাধ্যতামূলক, এটা কোনো নড়াচড়া করা যাবে না। 3 কোণ মিলে 180, তো 3টা কোণের মধ্যে একটা কোণ একাই যদি 90 হয়ে যায়, বাকি 2টা মিলে 90, তার মানে তারা কেউই কিন্তু 90 ডিগ্রির সমান বা বড় হইতে পারবে না, 2টাই 90 ডিগ্রির ছোট। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে বলতে পারি একটি সমকোণ থাকে 90 ডিগ্রি থাকে, আর বাকি 2টি মিলে 90 হয়। 2টা মিলে যদি 90 হয়, তাহলে আপনারাই আমাকে বলেন 3টা কোণের মধ্যে একটা একাই 90, বাকি 2টা মিলে 90। তাহলে এই যে বাকি 2টা, এই 2টার কেউই কি 90 ডিগ্রির সমান বা বড় হইতে পারবে? একটা তো 90 ডিগ্রি আছেই, বাকি 2টার কেউই কি 90 ডিগ্রির সমান বা বড় হইতে পারবে না, কারণ এই 2টা মিলে 90 হওয়া লাগবে। তাহলে অন্ততপক্ষে একটা 1 ডিগ্রি আর একটা 89 ডিগ্রি, তাও 2টা মিলে 90 হয়, কিন্তু কেউই কি 90 ডিগ্রির সমান বা বড় হইতে পারে না। তাহলে 3টা কোণের মধ্যে একটি যখন 90 ডিগ্রি হয়ে যায়, বাকি 2টি মিলে 90 হয়, তার মানে 2টাই সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে আরেকটা বৈশিষ্ট্য শিখতে পারি, সমকোণী ত্রিভুজে একটি সমকোণ থাকে এবং অপর 2টি কোণ সূক্ষ্মকোণ থাকে। একটি সমকোণ এবং অপর 2টি কোণ সূক্ষ্মকোণ হয়। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ থাকে
তাকে সমকোণী ত্রিভুজ বলে। যদি আমরা চিত্র আঁকতে যাই তাহলে আমরা যে এরকম একটা চিত্র আঁকতে পারি, এখানের মধ্যে আমরা একটা 90 ডিগ্রি আঁকবো। এই যে একটা 90 ডিগ্রি আঁকলাম, বাস এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ, 3 কোণ না, 2টা কোণ না, জাস্ট একটা কোণ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির সমান সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবার আমরা আমাদের তৃতীয় যেই ত্রিভুজটা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটির নাম কি? সেটির নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এবং এই স্থূলকোণী ত্রিভুজের কথাবার্তাগুলো অনেকটাই সমকোণী ত্রিভুজের মতোই হবে, সমকোণী ত্রিভুজের মতোই হবে। শুধু এখানে আমরা সমকোণ 90 ডিগ্রি এই দুইটা শব্দ ব্যবহার করছি, আর এখানের মধ্যে এটা ব্যবহার না করে অন্য শব্দটা ব্যবহার করব, বাকি পুরো কথাটা একই রকমের থাকবে। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে এটা জানার আগে স্থূলকোণ কাকে বলে এটা একটু জানি। স্থূলকোণ বলা হয় যে কোণের মান 90 ডিগ্রির বড় 180 ডিগ্রির ছোট। যেই কোণের মান আরম্ভই হবে 90 ডিগ্রির পরে, যে কোণের মান আরম্ভই হয় 90 ডিগ্রির পরে আর শেষ হয় 180 ডিগ্রির আগে, তাকে বলা হয় স্থূলকোণ। তাহলে যে কোণ 90 ডিগ্রির বড় 180 ডিগ্রির ছোট সেই কোণকে বলা হয় স্থূলকোণ। আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটি স্থূলকোণ থাকে সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আবারও বলি, যে ত্রিভুজে একটি স্থূলকোণ থাকে সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজে একটি সমকোণ ছিল তাকে আমরা বলছি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজে একটি স্থূলকোণ থাকবে তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ আর স্থূলকোণের সংজ্ঞাটা কিন্তু প্রায় কাছাকাছি, শুধু সূক্ষ্মকোণীরটা আলাদা। সূক্ষ্মকোণের মধ্যে প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ ছিল। তো আমরা এখানের মতো সংজ্ঞাটা লিখে ফেলি। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা লিখে ফেললাম, যে ত্রিভুজে একটি স্থূলকোণ থাকে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যদি আমরা চিত্র আঁকতে যাই, এই যে আমরা একটা বাহু আঁকলাম, ঠিক এই জায়গাটার মধ্যে যদি আমরা এখন একটা কোণ আঁকি, এই যে একটা কোণ আঁকলাম, আমরা বললাম যে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এমনি বললাম এই কোণটা 120 ডিগ্রি। আমরা এই দুইটা বাহুকে যোগ করি। অনেকেই বলবেন যে কোণ এরকম কি মোটা হয় কি? আসলে আমি এটা তো একটা টান দিয়ে করলাম, এই জন্য এরকমটা হয়ে গেছে। তো একটু যদি খেয়াল করি আমাদের মূল বিষয়টা, দেখেন এটা একটা ত্রিভুজ, একটি বাহু, আরেকটি বাহু এবং আরেকটি বাহু, তাহলে 3টা বাহু, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে একটা কোণ 120 ডিগ্রি। কয় ডিগ্রি? 120 ডিগ্রি। আমরা এই ত্রিভুজটাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। কেন? কারণ এই যে 3টা কোণ, এই 3 কোণের মধ্যে একটি কোণ স্থূলকোণ, সুতরাং এই ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। এটা তো 120 ডিগ্রি লিখছি, যদি এখানে 91 ডিগ্রি লিখতাম অথবা 90.5 ডিগ্রি লিখতাম তাহলেও কিন্তু এটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে যেত। কারণ স্থূলকোণ বলা হয় 90 ডিগ্রির বড় 180 ডিগ্রির ছোট যেই কোণ তাকেই বলা হয় স্থূলকোণ। তাহলে যেই ত্রিভুজের মধ্যে একটি স্থূলকোণ থাকবে সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হবে। আর বাকি দুইটা সূক্ষ্মকোণ, কারণ এটা একাই 90-এর বেশি, এটা একাই 90 ডিগ্রির বেশি, আর বাকি দুইটা মিলে তো 90ও হইতে পারবে না, আরও কম হবে, তাই না? এটাকে যদি আমি বলি 100, তাহলে বাকি দুইটা মিলে হবে 80। এটাকে যদি আমি বলি 120, বাকি দুইটা মিলে হবে 60, তাহলে বাকি দুইটা সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজে একটি স্থূলকোণ থাকে এবং অপরগুলো সূক্ষ্মকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এখানের মধ্যে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। প্রথমটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের সবগুলো কোণ অর্থাৎ প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ 90 ডিগ্রির ছোট সেই ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজে একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ থাকে তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজে একটি স্থূলকোণ থাকে সেই ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। তো এতক্ষণ আমরা যে এই যে বিভিন্ন রকমের ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করলাম, সমবাহু ত্রিভুজ, তারপরে হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এই যে বিভিন্ন রকমের ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমরা এই ত্রিভুজগুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের সমাধান করব। যেমন আমাদের সামনে এখন সবার প্রথমে যে প্রশ্নটা রয়েছে, এখানে বলা হয়েছে নিচের ত্রিভুজগুলো আঁকো। এখানে আমরা দেখতেছি 3টা ত্রিভুজ দেওয়া আছে, যে 1 2 3, 3টা ত্রিভুজ। এই 3টা ত্রিভুজ আমাদেরকে আঁকতে হবে। এখানে কিন্তু ত্রিভুজগুলো আঁকাই আছে, কিন্তু এই ত্রিভুজগুলোকে আমরা আবার খাতার মধ্যে আঁকবো।
কিভাবে করে সেটা আঁকতে পারি, এই ধাপগুলো কোন কোন ধাপ অনুসরণ করে আমরা এগুলো চিত্রগুলো অঙ্কন করব, আমরা সেগুলো এখন বিস্তারিত বলবো। সবার প্রথমে 1 নম্বরে যেই ত্রিভুজটা দেওয়া আছে সেই চিত্রটা আমরা এখন আঁকবো। এখানে যদি আমরা খেয়াল করি, এই যে চিত্রটার দিকে একটু তাকাই, এখানে দেওয়া আছে নিচের একটা বাহু 4 সেন্টিমিটার, আর নিচের বাহুকে বলা হয় ভূমি। কি বলা হয়? ভূমি। নামটা লিখি, ভূমি বলা হয় নিচের বাহুটাকে। অর্থাৎ যে কোনো চিত্রের নিচে যেই বাহুটা, এই যে ডান দিক বা বাম দিক বা উপরের দিক না, একদম নিচের দিকে যেই বাহুটা, নিচের দিকের যেই বাহুটা, তাকে বলা হয় ভূমি। তো এখানে ভূমি দেওয়া আছে 4 সেন্টিমিটার, তারপরে বাম দিকে একটা বাহু 6 সেন্টিমিটার, ডান দিকে একটা বাহু 6 সেন্টিমিটার, এগুলো দেওয়া আছে। তো এই চিত্রটা এখন আমাদেরকে আঁকতে হবে। তো আমরা এখন এই 1 নম্বর চিত্রটা এখন এঁকে দেখাবো। তো আমরা এখন 1 নং প্রশ্নের সমাধান করব। আমরা এখানে লিখি সমাধান 1। তো সমাধান 1 অর্থাৎ যেই চিত্রটা আমাদের দেওয়া ছিল, আমরা এখন সেই চিত্রটার এখানে আমাদের আবার আঁকবো। সবার প্রথমে যেই কাজটা করব, সেখানে ভূমি দেওয়া ছিল 4 সেন্টিমিটার। আমরা যদি চিত্রটা ডান দিকে আঁকি, তাহলে লেখাগুলো বাম দিকে লিখব, আর চিত্রটা যদি প্রথমে আঁকি, তাহলে লেখাগুলো নিচের দিকে লিখব। আমি দুইভাবে করেই দেখাবো। আমি এখন চিত্রটা ডান দিকে এঁকে লেখাগুলো বাম দিকে করব। এবার পরের যেই অঙ্কটা করব, 2 নম্বর যেই অঙ্কটা করব একটু পরে, ওইটা আবার চিত্রটা প্রথমে এঁকে লেখাগুলো পরে দেখাবো। অর্থাৎ দুইভাবেই হবে। এই জন্য আমি দুইভাবে করেই দেখাই দিব, যে না একভাবেই করতে হবে, আরেকভাবে করা যাবে না, এটা এমনটা না, দুইভাবেই করা যাবে। তো আমরা এখানের মধ্যে সবার প্রথমে একটা 4 সেন্টিমিটার বাহু আঁকবো। 4 সেন্টিমিটার একটি বাহু আঁকি। এবার 4 সেন্টিমিটার কি, আপনারা দেখবেন আপনাদের স্কেলের মধ্যে যে এরকম সিএম লেখা আছে, সিতে সেন্টি, এমতে মিটার, সেন্টিমিটার, অর্থাৎ এই দাগগুলো দ্বারা সেন্টিমিটার বোঝানো হয়। 0 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এগুলো বোঝায়। এখন আমাদেরকে তারা বলছে 4 সেন্টিমিটার আঁকার জন্য যত সেন্টিমিটারই বলুক, শুরু করতে হবে 0 সেন্টিমিটার থেকে। অর্থাৎ আপনাকে যদি বলা হয় 4 সেন্টিমিটার আঁকতে, তাহলে 0 সেন্টিমিটার থেকে শুরু করে 4 সেন্টিমিটার, এই যে এই 4 পর্যন্ত আসতে হবে। যদি বলে 7 সেন্টিমিটার, 0 সেন্টিমিটার থেকে শুরু করে 7 পর্যন্ত আসতে হবে। অর্থাৎ যত সেন্টিমিটারই বলুক না কেন, আমরা 0 থেকে শুরু করব। অনেকে এই ভুলটা করে যে 0 এটা আবার নিব কেন, 1 থেকে শুরু করে যততে যাইতে হয় তততে যায় না, এটা ভুল। 0 থেকে শুরু করে আমরা তততে যাব। তাহলে 4 সেন্টিমিটার, 0 থেকে শুরু করে 4 সেন্টিমিটার আমরা আঁকি। 0 সেন্টিমিটার থেকে শুরু করে 4 সেন্টিমিটার পর্যন্ত আমরা আঁকলাম। ঠিক আছে, একটা বাহু আঁকলাম যেটা হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার একটা বাহু আঁকলাম। এরপরে কি করতে পারি, সেটি হচ্ছে আমাদের সেখানে দেওয়া ছিল বাম দিকে 6 সেন্টিমিটার বাহু। এখন আমরা বাম দিকে 6 সেন্টিমিটার বাহু আঁকবো কীভাবে? এখন কিন্তু আর এই স্কেল দিয়ে ডাইরেক্ট আমরা 6 সেন্টিমিটার বাহু এঁকে দিতে পারবো না। এখন হচ্ছে মূল বিষয়টা, একটু খেয়াল করবেন। প্রথমে ভূমি 4 সেন্টিমিটার আঁকলাম, ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার। এবার 6 সেন্টিমিটার আঁকতে হবে। 6 সেন্টিমিটার আঁকবো কীভাবে? এই যে দেখেন, আমরা স্কেলটা যে কোনো জায়গাতে বসাবো, বসিয়ে এই 0 থেকে এই 6 পর্যন্ত আমরা 2টা ফোঁটা দিলাম, মানে 2টা বিন্দু। 0-তে একটা বিন্দু, 6-এ একটা বিন্দু, এই 2 জায়গাতে 2টা বিন্দু দিলাম। অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত 6 সেন্টিমিটার। এই যে একটু খেয়াল করেন, 0 থেকে শুরু করে 6, তাহলে 6 সেন্টিমিটার। আমরা 2 প্রান্তে 2টা বিন্দু দিলাম, কোনো দাগ দিই নেই। এবার আমরা করব কি, স্কেলটা সরায়ে ফেলি। আমাদের এই যে পেন্সিল কম্পাসটা, এই পেন্সিল কম্পাসটা আমরা নিয়ে এই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি বসাবো এবং এই বিন্দুতে আমরা পেন্সিলটি বসাবো। এতে করে আমাদের এই যে পেন্সিল কম্পাসের যে ফাঁকা হইল, প্রথমে তো এইভাবে করে ছিল, তো আমি এটাকে কতটুকু ফাঁকা করব, সেটা হচ্ছে এই বিন্দুতে বসাবো এবং এই বিন্দুতে বসাবো। তো এখন আমাদের পেন্সিল কম্পাসে যতটুকু ফাঁকা আছে, এটা হচ্ছে 6 সেন্টিমিটার ফাঁকা। কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। ঠিক এই পেন্সিল কম্পাসটা আমরা করব কি, এই 4 সেন্টিমিটারের বাম প্রান্ত, এটা ডান প্রান্ত, এটা বাম প্রান্ত, অর্থাৎ বাম দিক ডান দিক। পেন্সিল কম্পাসটা আমরা বাম দিকে বসাবো, বাম প্রান্ততে বসাবো। কোথায় বসাবো? বাম প্রান্ততে বসাবো। বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে আমি দাগ দিলাম, এটাকে বলা হয় বৃত্তচাপ। এটাকে কি বলা হয়? বৃত্তচাপ বলা হয়। তবে আমাদের বইয়ের মধ্যে 4র্থ শ্রেণীর বইয়ে বৃত্তচাপ শব্দটা তারা ব্যবহার করে নাই, তারা সেখানে বলছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। তাহলে এটা হচ্ছে একটা 6 সেন্টিমিটার দূরে একটা দৈর্ঘ্য আঁকলাম। 4 সেন্টিমিটার বাহুর বাম দিক থেকে, বাম প্রান্ত থেকে
আমরা একটি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। কয় সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি? 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। তার মানে এটাকে কিন্তু 6 সেন্টিমিটার মাইপে আঁকবো না। এই যে ফাঁকাটা করলাম, পেন্সিল কম্পাসটা ফাঁকা করলাম, এটা 6 সেন্টিমিটার ফাঁকা। এখানে বসিয়ে 6 সেন্টিমিটার যেখানে হয়, 6 সেন্টিমিটার যেখানে হয় সেখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই পেন্সিল কম্পাসটাই আপনারা যদি লক্ষ্য করেন, আমাদের সেই চিত্রতে ডান দিকেও একটা 6 সেন্টিমিটার বাহু দেওয়া ছিল, ঠিক না? আমরা করব কি, এই 4 সেন্টিমিটারের ডান প্রান্ততে বসাবো, এখানের মধ্যে একটা বৃত্তচাপ আঁকবো, আর বইয়ের ভাষায় 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। তাহলে দুই দিক থেকেই আমরা আঁকলাম, দুই দিক থেকেই আমরা এই দুইটা দৈর্ঘ্য আঁকলাম, 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন, এই যে আমরা দুইটা দৈর্ঘ্য আঁকলাম, প্রথমে এই দৈর্ঘ্য পরে এই দৈর্ঘ্য আঁকলাম, এটাকে বারবারে বলি, এটাকে বৃত্তচাপ বলা হয়। কি বলা হয়? বৃত্তচাপ। আমি বানানটা এখানের মধ্যে লিখে দেখাই, বৃত্তচাপ। কিন্তু আমাদের বইয়ে আপাতত 4র্থ শ্রেণীর ক্লাসে এই শব্দটা ব্যবহার করে নাই, এই জন্য আমরা আর এটা বলতেছি না। তো আমরা বলবো ঠিক এই বাম প্রান্তে 4 সেন্টিমিটারের বাম প্রান্তে পেন্সিল কম্পাসটি বসিয়ে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি, দৈর্ঘ্য আঁকি। ডান প্রান্তে বসিয়ে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। দুইটি দৈর্ঘ্য পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, দুইটি দৈর্ঘ্য পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, মানে একটা জায়গার মধ্যে দেখবেন একটা দৈর্ঘ্যকে আরেকটা দৈর্ঘ্য ছেদ করে গেছে। এবার আমরা কি করব, স্কেলটা নেই, স্কেল নিয়ে এই বিন্দুর সাথে এই বাম প্রান্তের যে বিন্দু, এই দুইটা বিন্দু আমরা এখন যোগ করব। যোগ করা মানে একসাথে করে ফেলব, সংযোগ করব। এই যে যোগ করলাম। এরপরে আমরা ঠিক এই ডান প্রান্তে বসিয়ে ওইটার সাথে, বিন্দুটার সাথে যোগ করব। অবশ্যই আগে স্কেলটাকে আগে ভালো করে বসাইতে হবে, দুইটা বিন্দুর সাথে মিলাইতে হবে। এই যে এঁকে ফেললাম, হয়ে গেল আমাদের সেই চিত্র। ঠিক আমাদের সেই প্রশ্নতে যেরকমভাবে চিত্রটা দেওয়া ছিল, আমরা ওইরকম একটা চিত্র এঁকে ফেললাম। এটা 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, দুইটা বাহুই 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে নিচের বাহুটা 4 সেন্টিমিটার, বাম দিকে 6 সেন্টিমিটার, ডান দিকে 6 সেন্টিমিটার, এটা একটা ত্রিভুজ হয়ে গেল, যেটা আমাদের প্রশ্নতে দেওয়া ছিল। এখন কথা হলো, চিত্র তো এঁকে ফেললাম, কিন্তু এই যে চিত্রটা আঁকলাম, কিভাবে করে আঁকলাম এই ব্যাখ্যাটা দিতে হবে, বিবরণ দিতে হবে। আমরা বলবো অঙ্কনের বিবরণ, মানে চিত্রটা কিভাবে আঁকলাম সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা এখন সেই লেখাগুলো লিখে ফেলবো এখানের মধ্যে, অঙ্কনের বিবরণ। তো আমরা এখানের মধ্যে এখন অঙ্কনের বিবরণটা শুরু করি। সবার প্রথমে আমরা কি করলাম, একদম প্রথমে এই যে চিত্রটা আঁকলাম, চিত্রটা আঁকতে গিয়ে ঠিক যেভাবে আমরা কাজগুলো করেছি, আমরা ওইভাবে করে কাজগুলো করতে থাকবো। ঠিক যেভাবে করে কাজগুলো করছি ওইভাবে করে। সবার প্রথমে আমরা একটা 4 সেন্টিমিটার বাহু আঁকছি, এটা কি? ভূমি। তাহলে আমরা লিখব, ত্রিভুজের একটি বাহু 4 সেন্টিমিটার আঁকি, যা ত্রিভুজের ভূমি। এই কথাটা এখন লিখব। তো এই কথাটা লিখে ফেললাম। এবার 2 নম্বরে কি লিখব, অর্থাৎ ঠিক তারপরে আমরা কি করেছি, এই যে ভূমি, এই ভূমির আমরা বাম প্রান্ততে এসেছিলাম, বাম দিকে, এটা ডান দিক, এটা বাম দিক। আমরা বাম প্রান্ততে এসে 6 সেন্টিমিটার একটি দৈর্ঘ্য আঁকি। আমরা লিখব, ভূমির বাম প্রান্ত থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। বাস, এই যে আমরা কথাটা লিখে ফেললাম। এবার 3 নম্বর ধাপ। এরপরে আমরা কি করেছিলাম, এটা যখন আমরা আঁকলাম, এই যে দৈর্ঘ্যটা, এরপরে কি করলাম, ডান প্রান্ততে, ভূমির ডান প্রান্ত থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। এইমাত্র লিখছি বাম প্রান্ত, এখন লিখব ডান প্রান্ত। তো এই কথাটা তো আমরা লিখে ফেললাম। এবার আমরা লিখব আমাদের সর্বশেষ ধাপ। এখানে গিয়ে কিন্তু এখন ত্রিভুজটা আঁকা কমপ্লিট হয়ে যাবে। ত্রিভুজটা হয় নাই, প্রথমে ভূমি আঁকলাম, তারপরে বাম প্রান্ত থেকে একটা দৈর্ঘ্য আঁকলাম, ডান প্রান্ত থেকে একটা দৈর্ঘ্য আঁকলাম। এখন আমরা কি করব, এটাই আমাদের এখন লাস্ট ধাপ। সেটা হচ্ছে, এই যে দুইটা দৈর্ঘ্য আঁকলাম, এই দুইটা দৈর্ঘ্য একটা বিন্দুতে ছেদ করে, দুইটি দৈর্ঘ্য একটা বিন্দুতে ছেদ করে। তো এখন যেই কাজটা, সেটা হচ্ছে, এই যে দুইটি দৈর্ঘ্য একটা বিন্দুতে ছেদ করলো, এখন আমরা যেই কাজটা করব, এই বাম প্রান্ত থেকে এই দৈর্ঘ্য, এই যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দু যোগ করি, তারপরে ডান প্রান্ত থেকে এই বিন্দুটা যোগ করি, তাহলে এই দুইটা বাহু তৈরি হবে। এই দুইটা বাহু কিন্তু ছিল না, এই দুইটা বাহু ছিল না, এই যে এই দুইটা দৈর্ঘ্য ছিল এবং এই বাহুটা ছিল।
আমরা এখন এই বাহুর এই বাম প্রান্ত থেকে এই বিন্দুটা সংযোগ করব, ডান প্রান্ত থেকে এই বিন্দুটা সংযোগ করব, দুইটা বাহু তৈরি হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে এই দুইটা দৈর্ঘ্য যেখানে মিলিত হয় বলবো প্রাপ্ত বিন্দু, মানে আমরা যেই বিন্দুটা পেলাম প্রাপ্ত বিন্দু থেকে দুইটি বাহু, দুই প্রান্তে দুইটি বাহু আঁকি। প্রাপ্ত বিন্দুটি ব্যবহার করে দুইটি বাহু আঁকি। অর্থাৎ আমরা যে বিন্দুটা পেয়েছি, এখানে যেই বিন্দুটা পেয়েছি এই বিন্দুটা ব্যবহার করে দুইটি বাহু আঁকি। আমাদের ত্রিভুজটা হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। প্রথমত একটা ভূমি আঁকলাম 4 সেন্টিমিটার, ভূমির বাম প্রান্ত থেকে একটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি, ডান প্রান্ত থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। দুইটি দৈর্ঘ্য একটা বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে, এই প্রাপ্ত বিন্দু থেকে দুইটি বাহু আঁকি। ত্রিভুজটি হয়ে গেল, দুইটি বাহু আঁকি, এর মাধ্যমে আমাদের ত্রিভুজ কমপ্লিট হয়ে গেল। তাহলে 1 নম্বর যেই চিত্রটা দেওয়া ছিল আমাদের, সেটা আমরা তৈরি করে ফেললাম। তাহলে এখন আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে 2 নম্বর যে চিত্রটা দেওয়া ছিল সেটার এখন আমরা সমাধান করব। তো আমরা এই 4 নম্বর ধাপটা লিখতে গিয়ে এখানে একটা শব্দ এখানে সংযোগ করলাম, প্রাপ্ত বিন্দুটি ব্যবহার করে ত্রিভুজের দুইটি বাহু আঁকি। বাস, তাহলে আমাদের এই লেখাগুলো সব ঠিকঠাক থাকবে। তো আমরা এখন আমাদের 2 নম্বর চিত্রতে চলে যাব। তো আমাদের এখানে যে 2 নম্বর চিত্রটা দেওয়া আছে, এই যে আমরা একটু দেখি 2 নম্বর চিত্রটা এটা কীরকম দেওয়া। সেটা হচ্ছে এই যে একটা ভূমি দেওয়া আছে, বাম দিকে একটা বাহু, ডান দিকে একটা বাহু, এখানে 60 ডিগ্রি একটা কোণ, 60 ডিগ্রি একটা কোণ। এখন একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। এখানে একটা কোণ বাকি আছে না? আমরা জানি একটি ত্রিভুজের 1 2 3 এই 3টা কোণ যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়। আমরা আমাদের প্রথম দিকের আলোচনায় সেটা বলেছি, একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে এই দুইটা কোণ মিলে যদি 120 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানে যেই কোণটা সেটা কয় ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, 3টা কোণ মিলে 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানেও একটা 60 ডিগ্রি কোণ হবে। এটা তারা দেয় নাই, এখানে লিখে দেয় নাই, কিন্তু আমরা বুঝে গেছি যে এখানেও 60 ডিগ্রি কোণ হবে, কারণ এটা 60 এটা 60, তাহলে 120, 180 হইতে আরও 60 দরকার, তাহলে এখানে 60 ডিগ্রি। তাহলে আমরা এখন এই ত্রিভুজটা আঁকবো। তো এখন আমরা কিন্তু আমাদের আলোচনাতে এটাও বলেছি যে একটা ত্রিভুজের যতগুলো কোণ সমান থাকে ততগুলো বাহুও সমান থাকে। তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, 3টা কোণই সমান, তাহলে 3টা বাহুও সমান হবে, 3টা বাহুও সমান হবে। তো এই বাহুটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এই বাহুটাও 5 সেন্টিমিটার হবে, এই বাহুটাও 5 সেন্টিমিটার হবে। কারণ বাহুর মান যদি আলাদা আলাদা হয় তাহলে কোণ কিন্তু কখনোই মিলবে না, কোণও আলাদা আলাদা হবে। একটা ত্রিভুজের মধ্যে যতগুলো কোণ সমান থাকে ততগুলো বাহু সমান থাকে। আবার বলা যায় যতগুলো বাহু সমান ততগুলো কোণ সমান। তো আমরা এই ত্রিভুজে তাকায়ে দেখতেছি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, 3টা কোণই সমান, তাহলে 3টা বাহুও সমান হবে, 3টা বাহুও সমান হবে। তাহলে এই বাহুটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। এখন আমরা এই 2 নম্বর চিত্রটা এঁকে দেখাবো। তাহলে আমরা এখানে মধ্যে এখন লিখে ফেলবো সমাধান 2। তো চিত্রটা আঁকা শুরু করি। সবার প্রথমে আমরা এই যে স্কেলটা নিব, স্কেলটা নিয়ে কি করব আমরা, আমাদের সেখানে আমরা দেখেছি প্রত্যেকটা বাহু কয় সেন্টিমিটার হবে? 5 সেন্টিমিটার হবে। আমরা একটা ভূমি আঁকবো। কি আঁকবো? ভূমি আঁকবো, যেটা হবে 5 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আমরা 0 থেকে শুরু করব এবং 5 সেন্টিমিটারে গিয়ে থামবো। তাহলে 0 থেকে শুরু করে 5 সেন্টিমিটারে গিয়ে থামি, তাহলে এটাকে আমরা বলবো 5 সেন্টিমিটার। এটা কি? এটা হচ্ছে ভূমি। এটা কি? এটা হচ্ছে ভূমি। আমরা একটা ভূমি আঁকলাম যেটা 5 সেন্টিমিটার। এবার এই যে 5 সেন্টিমিটার ভূমি, আমরা লেখাগুলো সব পরে লিখবো, কিন্তু একটু মনে রাখেন আমরা কোনটার পরে কোনটা করতেছি। প্রথমে এটা আঁকলাম, তারপরে কি করব, তারপরে কি করব, এই ধাপগুলো মনে রাখলেই লেখাগুলো একেবারে সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা একটা ভূমি আঁকলাম 5 সেন্টিমিটার। এবার ভূমির বাম প্রান্তে, এই যে বাম প্রান্ত বিন্দু, এটা প্রান্ত বিন্দু, এটা প্রান্ত বিন্দু, বাম প্রান্ত বিন্দুতে আমরা একটা কোণ আঁকবো। কয় ডিগ্রি কোণ আঁকবো? 60 ডিগ্রি কোণ। আমাদের সেই চিত্রতে, এই যে আমাদের সেই চিত্রতে এটা দেওয়া আছে যে এই যে বাম দিকে 60 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। তো আমরা এখানে একটা কোণ আঁকবো এই বাম প্রান্ত বিন্দুতে 60 ডিগ্রি কোণ। আমরা আমাদের পূর্বের যেই পর্ব সেখানে কোণ কিভাবে করে আঁকতে হয়
সেগুলো নিয়ে সেখানে আমরা আলোচনা করেছি বিস্তারিত। তো এখন আর সেই কোণ নিয়ে বিস্তারিত আলোচনা করব না, সরাসরি আমরা কোণটা আঁকবো। আমাদের যে চাঁদাটা, এই চাঁদাটার কেন্দ্রবিন্দু, এই যে মাঝখানের যে বিন্দুটা, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। চাঁদার কেন্দ্রবিন্দু এই বাম প্রান্তবিন্দুতে বসাবো, কেন্দ্রবিন্দুকে বাম প্রান্তবিন্দুতে বসাবো। বসানোর পরে এই 0 ডিগ্রির সাথে 0 ডিগ্রির সাথে আমাদের এই দাগটা মিলাই, সম্পূর্ণ দাগটাকে আমরা মিলাবো 0 ডিগ্রির সাথে। ওকে, তাহলে আমরা এটা মিলালাম, কেন্দ্রবিন্দুকে বাম প্রান্তবিন্দুর সাথে মিলালাম এবং বাহুটাকে 0 ডিগ্রির সাথে মিলালাম, অর্থাৎ সোজাসুজি করলাম। এবার আমাদের কাজ, আমরা কয় ডিগ্রি আঁকতে চাই? 60 ডিগ্রি। এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, এই যে 60 বরাবর একটা দাগ দেখা যাচ্ছে, এই দাগ বরাবর আমরা একটা বিন্দু আঁকি। ওকে, এবার আমরা আমাদের স্কেলটা দিয়ে এই দুইটা বিন্দু যোগ করে দেই, হয়ে গেল আমাদের এটা 60 ডিগ্রি হয়ে গেছে। কয় ডিগ্রি হয়ে গেছে? 60 ডিগ্রি। কয় ডিগ্রি? 60 ডিগ্রি আমরা এখানের মধ্যে এঁকে ফেললাম। আমাদের এখানে একটা কোণ আমরা আঁকলাম যেটা কিনা 60 ডিগ্রি কোণ। তো এটা তো আমরা এখন করলাম দ্বিতীয় ধাপে। এবার এরপরে আমরা কি করব? এরপরে যেই কাজটা করব, আমরা আমাদের সেই চিত্রতে দেখেছি ডান দিকেও, এই যে ডান প্রান্তবিন্দুতেও একটা 60 ডিগ্রি কোণ হবে। এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আবার চাঁদাটাকে আমরা বসাবো এই ডান প্রান্তবিন্দুতে, এবার আর বাম প্রান্তবিন্দুতে না, ডান প্রান্তবিন্দুতে বসাবো। 0 ডিগ্রির সাথে পুরো দাগটাকে সোজা করব। এইবার আমরা আঁকতে চাই 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা এবার 0 কোন দিকে? যে এইদিকে 0, 0, 10, 20, 30, 40, 50, 60, এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি বরাবর আমরা একটা ফোঁটা দিব। 60 ডিগ্রি বরাবর একটা ফোঁটা দিলাম, হয়ে গেল 60 ডিগ্রি বরাবর একটা বিন্দু দিলাম, বিন্দু। এবার আমরা স্কেলটা দিয়ে এই বিন্দু, ডান বিন্দু এবং এখানে যে আমরা ফোঁটাটা দিলাম এই বিন্দু আমরা এখন যোগ করব। ব্যাস, এটা হয়ে গেল আমাদের সেই ত্রিভুজটা। আমরা এখানের মধ্যে কোণের চিহ্নটা দিয়ে দিই 60 ডিগ্রি, আমরা এখানে কোণ আঁকলাম এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গাতেও একটা 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেছে অটোমেটিক। এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেছে, কারণ এখানে 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, তাহলে এখানেও 60 ডিগ্রি হয়ে যাবে। এই বাহুটা ঠিক যেখানে আমরা যোগ করলাম, ঠিক যেই বিন্দুতে আমরা যোগ করলাম এই পর্যন্ত, যেখানে আমরা যোগ করলাম এই পর্যন্ত, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। পুরো বাহুটা না, কিন্তু আমি আবারও বলি পুরো বাহুটা না, ঠিক যেই বিন্দুতে আমরা যোগ করলাম এই পর্যন্ত এটা হবে 5 সেন্টিমিটার। আমরা এটা দেখাই এখানের মধ্যে যে এই যে নিচে যে আমরা 5 সেন্টিমিটার আঁকলাম এটার সমান হয়েছে কিনা। এই যে দেখেন, আমরা যে এই যে নিচের যে বাহুটা আঁকলাম, ভূমিটা যে আঁকলাম, এই যে আবারও দেখাই আপনাদেরকে, ভূমিটা যে আঁকলাম, এই যে ভূমির সমান করে আমাদের এই উপরের বাহুটা হয়েছে। এই যে একদম যেখানে এঁকেছি ওখানে গিয়েছে, আপনাদেরকে দাগ দিতে হবে না, আমি শুধু এটা দেখালাম যে ওইখানে গিয়ে এটা থামলো। এই যে এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার এখানে যদি বসাই এটাও সেই 5 সেন্টিমিটার। তো আমরা এই যে চিত্রটা আঁকলাম, এবার আমরা লিখব অঙ্কনের বিবরণ হুবহু। আমাদের প্রথমে যেই চিত্রটা আমরা আঁকলাম, 1 নম্বর যে চিত্রটা, ওখানে আমরা যেভাবে করে কথাগুলো বলেছি এখন আমরা ওইভাবে করে কথা বলবো। তবে এখানে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কথাগুলো বলতে হবে। অঙ্কনের বিবরণ, তার আগে আমরা একটু এইদিকেও দিয়ে রাখি যে এই বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং এই বাহুটাও হচ্ছে 5 সেন্টিমিটার। আরেকটা কথা স্মরণ করাই দিই, এটা কিন্তু অতিরিক্ত। এটা হচ্ছে যে আমরা যখন কোণটা আঁকলাম দাগটা অতিরিক্ত চলে গেছে। 5 সেন্টিমিটার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই যে যেখানে মিলিত হয়েছে এই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, তো আমরা এখন অঙ্কনের বিবরণ দিব। 1 নম্বর ধাপ। 1 নম্বরে কী করবো? আমরা 1 নম্বরে কী করেছি, এই চিত্রটা আঁকতে গিয়ে সবার প্রথমে কি করেছিলাম? একটি ভূমি এঁকেছি যেটা 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের একটি বাহু আঁকি 5 সেন্টিমিটার, যা ত্রিভুজটির ভূমি। তাহলে হয়ে গেল এটা আমাদের প্রথম কাজ, ত্রিভুজের একটি বাহু 5 সেন্টিমিটার আঁকি যা ত্রিভুজটির ভূমি। এরপর আমরা কি করলাম? 2 নম্বর ধাপে ভূমির বাম প্রান্তবিন্দুতে, এই যে এটা একটা বিন্দু, বাম প্রান্তবিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এটা আমরা লিখে ফেললাম। এবার আমরা 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ কী করেছি? এই যে ডান প্রান্তবিন্দু, ভূমির ডান প্রান্তবিন্দুতে 60 ডিগ্রি কোণ খুঁজে দেখি, 60 ডিগ্রি কোণ খুঁজে বের করি। আমাদের বইয়ে যেহেতু এভাবে করে লেখাটা লেখা আছে, আমি এই জন্য ওইভাবে করে লিখতেছি, বইকে অনুসরণ করতেছি। ভূমির ডান প্রান্তবিন্দুতে
60 ডিগ্রি কোণ খুঁজে বের করি। এই যে খুঁজে বের করলাম, যে 60 ডিগ্রি কোণটা এই জায়গাতে খুঁজে বের করলাম, এবার কি করব, একটি রেখা আঁকি এবং সবগুলো বাহু মিলাই। একটি রেখা আঁকি এবং সবগুলো বাহু একে অপরের সাথে মিলছে কিনা এটা আমরা একটু দেখি। আমি আবারও বলি, ভূমির ডান প্রান্তবিন্দুতে একটি 60 ডিগ্রি কোণ খুঁজে বের করি। একটা বিন্দু আঁকলাম, এবার একটা রেখা আঁকি এবং রেখাটা এই বাহুটার সাথে মিলাবো। যেই রেখাটা আঁকবো এই রেখাটা এই জায়গাতে এই বাহুটার সাথে আমরা মিলাবো। এটা আমরা লিখি, একটি রেখা আঁকি এবং বাহুগুলো মিলাই। যে কেউ কেউ বলতে পারেন যে আমি এই 4 নম্বর ধাপটা তো বুঝলাম না, এটা কি? এখানে তারা মূলত বলতে চাচ্ছে এইরকম, আমি এটা এমনি এঁকে দেখাই শুধু বোঝানোর জন্য, যে এই যে আমরা যখন এই নিচের ইয়াটা আঁকলাম, এটা দিয়ে আঁকি, যে নিচে একটা ভূমি আঁকলাম, এখানে আমরা 60 ডিগ্রি কোণ আঁকলাম একটা, তারপরে হচ্ছে গিয়ে এখানে যখন আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে যাব তখন আমরা কি করব, এটা বড় করব না, একটা জায়গা থেকে থেমে যাব, যে 60 ডিগ্রি কোণ এই জায়গাতে হয়, এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ হয়, এটা আমরা খুঁজে বের করি। 3 নম্বর কথাটা, ডান প্রান্ত বিন্দুতে একটি 60 ডিগ্রি কোণ খুঁজে বের করি, বিন্দু দেই। এবার একটা রেখা আঁকি এবং এই রেখাটি এই বাহুটির সাথে মিলাই, রেখাটি এই বাহুটির সাথে মিলাই। তাহলে প্রত্যেকটা বাহু একে অপরের সাথে মিলে গেছে, এই কথাটা লেখা আছে, বাহুগুলো মিলাই। যখন আমরা বাহুগুলো মিলালাম তখন এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। প্রথমে ভূমি 5 সেন্টিমিটার আঁকি, ভূমির বাম প্রান্ত বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকি, তারপর ডান প্রান্ত বিন্দুতে 60 ডিগ্রি কোণ খুঁজে বের করি, আঁকি না, 60 ডিগ্রি কোণ খুঁজে বের করি। একটি রেখা আঁকি এবং রেখাটিকে এই বাহুটির সাথে মিলাই। তাহলে সবগুলো বাহু মিলে গেল, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। আমাদের প্রশ্নতে 2 নম্বরে যেই চিত্রটা দেওয়া আছে তার মতো করে আমরা এই ত্রিভুজটা আঁকলাম এবং তার ব্যাখ্যাগুলো দিলাম। এবং আমরা যে এই যে এখানে যে লেখাগুলো লিখলাম, এগুলো কিন্তু আমাদের বইয়ে যেইভাবে লেখাগুলো লেখা আছে আমরা সেগুলো অনুসরণ করেই এই লেখাগুলো আমরা লিখতেছি। তো আমাদের এখন এই যে 3 নম্বর যেই চিত্রটা, এই যে আমরা তো প্রথম 2টা করলাম, এই যে 3 নম্বর যেই চিত্রটা আমরা এখন এটা আঁকবো, একটু চিত্রটা দেখি কিভাবে লেখা আছে। আমরা দেখতেছি এখানে ভূমি 7 সেন্টিমিটার, ডান দিকে একটা বাহু আঁকা হয়েছে 4 সেন্টিমিটার, এবং লক্ষণীয় একটা বিষয়, এই যে কোণের চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা সাধারণত যখন 90 ডিগ্রি আঁকা হয় তখন এই চিহ্নটা প্রশ্নগুলোতে দিয়ে রাখা হয়। যখন কোনো জায়গাতে 90 ডিগ্রি কোণ আঁকা হয় ওই জায়গাতে এই চিহ্নটা দিয়ে রাখা হয়। তাহলে আমরা বলতে পারি এটা 90 ডিগ্রি। চাইলে আমরা এটা প্রমাণও করে দেখতে পারি যে হ্যাঁ আসলেই কিনা। এই যে আমাদের কাছে চাঁদা আছে, যদি চাঁদাটা সোজা করে বসাই তাহলে আমরা দেখতেছি যে হ্যাঁ এটা আসলেই একেবারে 90 ডিগ্রি বরাবর দাগটা, পুরো 90 ডিগ্রি বরাবর, তাইলে এটা 90 ডিগ্রি আছে। তাহলে আমরা কি করব, ভূমি 7 সেন্টিমিটার, ডান দিকে একটা বাহু 4 সেন্টিমিটার, আর অবশ্যই এখানে 90 ডিগ্রি কোণ আঁকবো, একে ত্রিভুজটা আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে আমরা এখন 3 নম্বর চিত্রটা আঁকবো। তো আমরা তো এখন 3 নম্বর চিত্রটা দেখলাম, আমরা এখন এই 3 নম্বর চিত্রটার সমাধান করব, অর্থাৎ এখানে আমাদের 3 নম্বর ত্রিভুজটা আমরা নিজের আবার আঁকবো। তো কীভাবে করে আঁকতে পারি, সবার প্রথমে স্কেলটা নিয়ে আমরা ভূমি আঁকবো। ভূমি কতটুকু হবে, ভূমি হবে 7 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে সবার প্রথমে এই 0 বিন্দুতে একটা বিন্দু দেই, আর এই যে 7 সেন্টিমিটার, যে 7 বরাবর একটা বিন্দু দিই। এটা তো এমনিই দিলাম যাতে আমাদের পেন্সিলটা আটকায় যায়, এটা যেন ক্রস না করে। তাহলে 0 থেকে শুরু করব, তারপর আমরা 7-এ গিয়ে পৌঁছাবো। 7 সেন্টিমিটার একটি ভূমি আঁকলাম, বাহু আঁকলাম, এটা হচ্ছে 7 সেন্টিমিটার বাহু। এবার এই 7 সেন্টিমিটার বাহুর বাম প্রান্ত বিন্দুতে আমরা কোনো কিছু আপাতত করব না, আমরা ডান প্রান্ত বিন্দুতে কাজ করব। এই যে ডান প্রান্ত বিন্দুতে কি করব, আমরা সেখানে দেখেছিলাম 90 ডিগ্রি আঁকা ছিল, তাই তো 90 ডিগ্রি আঁকা ছিল। আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এই ডান প্রান্ত বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো আমরা, 90 ডিগ্রি কোণ। তারপর 90 ডিগ্রি কোণটা এঁকে ফেলি, এই যে চাঁদাটা বসাবো, সোজা করে বসাই, বসানোর পর 90 ডিগ্রি বরাবর আমরা একটা বিন্দু আঁকি। ওকে, 90 ডিগ্রি বরাবর আঁকলাম। এবার যেই কাজটা, স্কেলটা দিয়ে আমরা বিন্দুটা যোগ করে ফেলি, তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে যাবে।
আচ্ছা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। তো আমরা এখানে কোণের এই যে গোল করে এটা আঁকি, বাস এটা একটা 90 ডিগ্রি কোণ। এবার যে কাজটা করতে হবে, এই যে বাহুটা, এখানে আমি কয় সেন্টিমিটার বাহু আঁকবো, কতটুকু, এই বাহুটা কতটুকু হবে, 4 সেন্টিমিটার হবে। কতটুকু হবে, 4 সেন্টিমিটার। আমরা এখান থেকে এটা 4 সেন্টিমিটার মাপতে পারি। এই যে 4 থেকে, বা এই স্কেলটা এইভাবে করে নিতে পারি আমরা, 0 থেকে শুরু করে 4, 0 সেন্টিমিটার থেকে শুরু করে 4 সেন্টিমিটার পর্যন্ত আমরা গিয়ে একটা বিন্দু দেই। ঠিক আছে, আমরা একটা বিন্দু দিলাম। অথবা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য এরকম একটা করতে পারি যে 0তে একটা ফোঁটা, ওই যে একদম প্রথম চিত্র যেটা করেছিলাম 4 সেন্টিমিটার একটা ফোঁটা। এবার আমাদের পেন্সিল কম্পাসটা নিয়ে এই দুইটা বিন্দু বরাবর পেন্সিল কম্পাসটা বসাই। এবার এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকি আমরা। এই বিন্দু, এই যে দুইটা বিন্দু বসিয়ে আমরা একটা দৈর্ঘ্য আঁকি। এবার যেই কাজটা করব, যে এখানের যে বিন্দুটা তৈরি হয়েছে, সর্বশেষ কাজ, এখনই আমাদের ত্রিভুজটা তৈরি হবে। সেটা হচ্ছে এটা 4 সেন্টিমিটার, যেখানে গিয়ে থামলাম সেটা হচ্ছে 4, সেখান থেকে এই পর্যন্ত আমরা এটা যোগ করে দিব। বাস আমাদের এটা হয়ে গেল চিত্রটা, একটা ত্রিভুজ আমরা তৈরি করে ফেললাম। আমাদের ওখানে যে চিত্রটা দেওয়া আছে সেটাই আঁকলাম। ভূমি 7 সেন্টিমিটার, ডান প্রান্ততে একটা 90 ডিগ্রি আঁকি, 90 ডিগ্রি আঁকি, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু। এবার আমি একটু কথা বলি একটা, সেটা হচ্ছে এই যে বাহুটা আঁকলাম, এই বাহুটাকে আমরা বলবো লম্ব রেখা। কি রেখা, লম্ব রেখা। লম্ব কি, যখন কোনো একটা জায়গাতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকি, ওই 90 ডিগ্রি কোণ আঁকতে গিয়ে যে বাহুটা আঁকলাম তাকে আমরা বলবো লম্ব রেখা। কি বলবো, লম্ব রেখা। আমাদের পূর্বের যেই পর্ব সেখানে এটা বলা হয়েছে যে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ যেই জায়গাতে আঁকলাম সেখানে যে বাহুটা তৈরি হয়, বাহুটা, তাকে বলা হয় লম্ব। তাকে কি বলা হয়, লম্ব। তাহলে আমরা বলবো ভূমি 7 সেন্টিমিটার, ভূমির ডান প্রান্তবিন্দুতে একটি 4 সেন্টিমিটার লম্ব রেখা আঁকি। এই কথাটা বলা মাত্রই এখানে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। অর্থাৎ কারণ 90 ডিগ্রি কোণ ছাড়া লম্ব হয় না, যেখানে 90 ডিগ্রি হয় ওখানের বাহুটাকেই লম্ব বলা হয়। যেখানে 90 ডিগ্রি আঁকি ওই বাহুটাকেই লম্ব বলা হয়। তাহলে বলবো ভূমির ডান প্রান্তে একটি 4 সেন্টিমিটার লম্ব রেখা আঁকি, 4 সেন্টিমিটার লম্ব রেখা আঁকি। এবার লম্বের একটি বিন্দু এবং 7 সেন্টিমিটারের বাম প্রান্তবিন্দু যোগ করি, ত্রিভুজটি তৈরি হয়ে যাবে। তো আমরা এখন এটা এখানে প্রতিটা ধাপে ধাপে কথাগুলো লিখে ফেলবো। এখানে এটা দিয়ে লিখি 1 নাম্বার ধাপ, সেটা হচ্ছে প্রথমে আমরা কি করেছি, ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার আঁকি, যা ত্রিভুজটির ভূমি। ত্রিভুজের একটি বাহু 7 সেন্টিমিটার আঁকি, যা ত্রিভুজটির ভূমি। এটা আঁকলাম, প্রথমে এই কাজটা করলাম। দ্বিতীয়ত ভূমির ডান প্রান্তবিন্দুতে 4 সেন্টিমিটার লম্ব রেখা আঁকি, 4 সেন্টিমিটার লম্ব রেখা আঁকি, অর্থাৎ 90 ডিগ্রি আঁকার মাধ্যমে যেই বাহুটা সেটা যেন 4 সেন্টিমিটার হয়। ভূমির ডান প্রান্তবিন্দুতে 4 সেন্টিমিটার লম্ব রেখা আঁকবো, অর্থাৎ একটা 90 ডিগ্রি কোণ এঁকে এই যে বাহুটা এটা হবে 4 সেন্টিমিটার। এটা আমরা লিখলাম। এবার 3 নম্বর ধাপে গিয়ে আমরা কি করব, 3 নম্বর ধাপে গিয়ে আমরা বলবো 4 সেন্টিমিটারের ডান প্রান্তবিন্দু, দেখেন এই যে 4 সেন্টিমিটার যেই বাহুটা, এই 4 সেন্টিমিটারের এই যে লম্ব যেই রেখাটা, লম্ব রেখার ডান প্রান্তবিন্দু এবং ভূমির বাম প্রান্তবিন্দু, আবারও বলি ভূমির বাম প্রান্তবিন্দু এবং লম্ব রেখার ডান প্রান্তবিন্দু, এটা হচ্ছে ডান দিক, এটা বাম দিক, তাহলে ডান প্রান্তবিন্দু, অথবা বলা চলে লম্ব রেখার প্রান্তবিন্দু এবং ভূমির বাম প্রান্তবিন্দু যোগ করি। আমরা এই লেখাটা এখানের মধ্যে লিখে ফেললাম। লম্ব রেখার ডান প্রান্তবিন্দু, এই যে লম্ব রেখার ডান প্রান্তবিন্দু, এটা হচ্ছে প্রান্তবিন্দু, এটা কিন্তু না, এটা অতিরিক্ত অংশ, এটা কোনো কিছু না। চাইলে আপনারা এটা কী করতে পারবেন, রাবার দিয়ে এই অতিরিক্ত অংশটা মুছেও ফেলতে পারবেন, তাও কোনো সমস্যা হবে না। আমরা রাবার দিয়ে যদি এই অতিরিক্ত অংশটা মুছে ফেলি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের যতটুকু লাগবে আমরা শুধু ততটুকু রাখলাম, কোনো সমস্যা হবে না এটা। তাহলে লম্ব রেখার ডান প্রান্তবিন্দু এবং ভূমির বাম প্রান্তবিন্দু সংযোগ করি, সংযোগ মানে মিলাই, একত্র করি। তাহলে লম্ব রেখার ডান প্রান্তবিন্দু এবং ভূমির বাম প্রান্তবিন্দু সংযোগ করি।
যখনই আমি সংযোগ করব তখনই একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে, কারণ এই দাগটা না দেওয়া পর্যন্ত এটা ত্রিভুজ হয় নাই। এটা ত্রিভুজ হয় নাই, যখনই আমি এটা সংযোগ করলাম, দাগটা দিলাম, তখন এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমরা এই ত্রিভুজটা কীভাবে অঙ্কন করলাম? প্রথমে ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার আঁকি। ভূমির ডান প্রান্তবিন্দুতে 4 সেন্টিমিটার লম্ব রেখা আঁকি। লম্ব রেখা, অনেকে বলতে পারেন 90 ডিগ্রি যে আঁকছেন এটার কথা যে বললেন না। এই যে লম্ব কথাটা বলছি, লম্ব কখনো 90 ডিগ্রি কোণ ছাড়া হয়ই না। তার মানে অবশ্যই এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, তারপরে বাহুটা আঁকা হয়েছে। তাহলে 4 সেন্টিমিটার লম্ব রেখা আঁকি। লম্ব রেখার ডান প্রান্তবিন্দু, ইতিমধ্যে কিন্তু লম্ব রেখার বাম প্রান্তবিন্দু এখানে যুক্ত হয়ে গেছে। লম্ব রেখার ডান প্রান্তবিন্দু এবং ভূমির বাম প্রান্তবিন্দু সংযোগ করি। যখন সংযোগ করব সঙ্গে সঙ্গে এটা একটা ত্রিভুজ হয়ে যাবে, যেটা আমাদের প্রশ্নতে দেওয়া ছিল। তাহলে আমাদের প্রশ্নতে 3 নম্বর যে চিত্রটা দেওয়া সেটা আমরা এখানের মধ্যে অঙ্কন করলাম এবং অঙ্কনের বিবরণ দিলাম। প্রথমে কথাটা লিখে নিই, অঙ্কনের বিবরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই 3 নম্বর প্রশ্নের সমাধান। ঠিক এভাবে করি আমরা এই 3 নম্বর প্রশ্নের সমাধান করতে পারি। তো আমাদের 2 নম্বর যে প্রশ্ন, এখানে বলা হয়েছে যে উপরের ত্রিভুজগুলোকে নিচের 2 ধরনের ত্রিভুজের তালিকায় উল্লেখ করো। উপরের ত্রিভুজ মানে কি? আমরা যে 1 নম্বরে 3টা ত্রিভুজ নিয়ে এতক্ষণ যাবৎ ছবিগুলো আঁকলাম, অঙ্কনের বিবরণগুলো দিলাম, ওই 3টা ত্রিভুজের কথা তারা বলতেছে যে ওই যে 3টা ত্রিভুজ দেওয়া আছে, ওই 3টা ত্রিভুজকে নিচের 2 ধরনের ত্রিভুজের তালিকায় উল্লেখ করো। 2 ধরনের ত্রিভুজ মানে কি? এই যে লেখা আছে বাহু ভিত্তিতে, কোণ ভিত্তিতে। অর্থাৎ বাহুর ভিত্তিতে ওখানের ত্রিভুজগুলোর নাম কি হবে এবং কোণের ভিত্তিতে ত্রিভুজগুলোর নাম কি হবে। আমরা কিন্তু আজকের পর্বের একদম শুরুর দিকেই কিন্তু আমরা বলেছি যে বাহুর ভিত্তিতে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণের ভিত্তিতে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো আমাদের 1 নম্বর অঙ্কতে 3টা ত্রিভুজ দেওয়া আছে। এই যে দেখেন, ত্রিভুজ 1, ত্রিভুজ 2, ত্রিভুজ 3। মানে 1 নম্বরে যেই চিত্রটা দেওয়া আছে, যেই ত্রিভুজটা দেওয়া আছে, ওই ত্রিভুজটা বাহুর ভিত্তিতে তার নাম কি হবে, ওই ত্রিভুজটারই কোণের ভিত্তিতে কি নাম হবে সেটা আমরা এখানে আমাদের লিখব, বাহুর ভিত্তিতে, কোণের ভিত্তিতে। তো আমরা এখন সবার প্রথমে আমাদের সেই কাগজটা নিলাম। এই যে এখানের মধ্যে আমাদের এই যে 3টা ত্রিভুজ দেওয়া আছে। সবার প্রথমে প্রথম ত্রিভুজটার দিকে তাকাবো। এই ত্রিভুজটা এখানে কি লেখা আছে? বাহুর ভিত্তিতে এটার নাম কি হবে, বাহুর ভিত্তিতে এটার নাম কি হবে। তাহলে আমরা এখন বাহুর দিকে তাকাবো, কোণের দিকে আর তাকাবো না। তো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা বাহু 4 সেন্টিমিটার, এই বাহু 6 সেন্টিমিটার, এই বাহু 6 সেন্টিমিটার। তাহলে আমরা কি দেখতেছি? 6 সেন্টিমিটার এখানে 2টা বাহু। কয়টা বাহু? 2টা বাহু। তাহলে 2টা বাহু সমান, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, 2টা বাহু সমান। এটা সমান না, 2টা বাহু সমান। তাহলে আমরা দেখলাম এই ত্রিভুজের মধ্যে 2টা বাহু সমান। 3টা বাহু না, না, 2টা বাহু। কয়টা বাহু? 2টা বাহু। তাহলে যে ত্রিভুজের 2টা বাহু সমান সেই ত্রিভুজকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান। তাহলে আমরা এখানে আমাদের নামটা লিখে ফেলতে পারি। বাহুর ভিত্তিতে 1 নম্বর ত্রিভুজ হলো সমদ্বিবাহু ত্রিভুজ। একেবারে সহজ একটা অঙ্ক। ওই 1 নম্বর অঙ্কটা করতেই আমাদের সময় লাগছে, চিত্র আঁকতে হবে, অঙ্কনের বিবরণ দিতে হবে, কিন্তু এখানের মধ্যে সময় লাগবে না। তো আমরা 1 নম্বর যে ত্রিভুজটা, সেটা হচ্ছে বাহুর ভিত্তিতে সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা আমরা বুঝলাম। এবার 2 নম্বর ত্রিভুজটার দিকে তাকাই। আমরা আগে বাহুর ভিত্তিতে সবগুলোর কাজ করে ফেলি। বাহুর ভিত্তিতে 2 নম্বর যেই ত্রিভুজটা, এটা বাহুর ভিত্তিতে কোন ত্রিভুজ? আমরা দেখেছিলাম এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এখানেও কিন্তু 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আমরা যে চিত্রটা এঁকেছি, 3টা কোণ সমান। 3টা কোণ সমান হইলে কয়টা বাহু সমান হয়? 3টা বাহু সমান হয়। তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, 3টা বাহুই সমান হবে। 3টা বাহুই সমান হবে। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয়, এই বাহুটাও 5 সেন্টিমিটার, এই বাহুটাও 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি দেখতেছি? একটি বাহু 5 সেন্টিমিটার, আরেকটি বাহু 5 সেন্টিমিটার, আরেকটি বাহু 5 সেন্টিমিটার। তাহলে 3টা বাহুই সমান। 3টা বাহুই সমান। তাহলে 3টা বাহু যদি সমান হয়, ওই ত্রিভুজকে কি বলি আমরা? সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আমরা তাহলে এখানে লিখে দিই যে 2 নম্বর যেই ত্রিভুজটা বাহুর ভিত্তিতে
সমবাহু ত্রিভুজ। আমরা প্রথমে সবগুলা ত্রিভুজকে বাহুর ভিত্তিতে একটু হিসাব করে দেখতেছি। তাহলে 2 নাম্বার যেই ত্রিভুজটা আছে সেটা বাহুর ভিত্তিতে কোন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এবার 3 নাম্বার ত্রিভুজটার দিকে আমরা তাকাই। এই যে 3 নাম্বার ত্রিভুজটা, এটা কোন ধরনের ত্রিভুজ? বাহুর হিসাবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে এই বাহুটা 7 সেন্টিমিটার, এই বাহুটা 4 সেন্টিমিটার, দুইটা বাহু দুই রকম হয়ে গেছে, ইতিমধ্যে দুই রকম হয়ে গেছে। এবার এই বাহুটা কয় সেন্টিমিটার? একটু মেপে দেখি, দেখার চেষ্টা করি। যদি যেখান থেকে 0 থেকে যদি শুরু করি, তাহলে এখানে আসে প্রায় 10-এর কাছাকাছি যায়। হ্যাঁ, 10-এর কাছাকাছি যায়, 10 সেন্টিমিটার হয় না। এই যে যদি 0 থেকে শুরু করি, তাহলে এটা যদি দেখি, তাহলে আমরা দেখতেছি 10-এর কাছাকাছি যায় না, এই 9.5-এর পরেই হয়ে যায়, অর্থাৎ 9.8 সেন্টিমিটারের মতো হয়। তাহলে আমরা কি দেখলাম? 3টা বাহু কি সমান হয়েছে? বা 2টা বাহু সমান হয়েছে? হয় নাই। বা আপনাদেরকে যদি এইভাবে করে দেখাই যে এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এই যে এটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটারের চাইতে এটা বড়, এই যে 7 সেন্টিমিটার এখানে হয় আরও বড়, এইটা আবার ছোট। তাহলে আমরা দেখতেছি এই যে 3টা বাহু, এই 3টা বাহু কারোর সাথে কিন্তু কারোর মিলে নাই। 3টা বাহু 3 রকম। তাহলে 3টা বাহু যদি একটাও একটার সাথে না মিলে, তাহলে এই ত্রিভুজটাকে আমরা কী ত্রিভুজ বলতে পারি? বিষমবাহু ত্রিভুজ। কী ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। কারণ আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু অসমান, মানে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। আমরা এখানে ওদের নামটা লিখতে পারি যে 3 নম্বর যেই ত্রিভুজটা, বাহুর ভিত্তিতে তার নাম হবে বিষমবাহু ত্রিভুজ। বাস, আমরা তাহলে এই 3টা ত্রিভুজকে বাহুর ভিত্তিতে নামকরণ করতে পারছি। 1 নম্বর ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, 3 নম্বর ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ। আমরা এগুলো সব বাহুর ভিত্তিতে কথাগুলো বললাম। এবার কোণের ভিত্তিতে এই ত্রিভুজগুলোর নামকরণ করব। তো এখন যদি আমরা কোণের ভিত্তিতে নামকরণ করতে চাই, তাহলে আমরা আবার একটু চিত্রের দিকে তাকাই। 1 নম্বর চিত্রের দিকে তাকাই। 1 নম্বর যেই চিত্রটা, এখানে 2টা বাহু সমান। কয়টা বাহু সমান? 2টা বাহু সমান। মনে রাখতে হবে, আমরা আমাদের পর্বের শুরুর দিকে বলেছি যে একটি ত্রিভুজে যে কয়টি বাহু সমান থাকে, ওই কয়টি কোণ সমান থাকে। এটা একদম আমরা মাথার মধ্যে রাখলেই হবে, একদম মুখস্থ করার মতো। একটি ত্রিভুজে যে কয়টি বাহু সমান থাকে, ওই কয়টা কোণও সমান থাকে। অথবা যদি কথাটা উল্টান, যে কয়টা কোণ সমান থাকে, ওই কয়টা বাহু সমান থাকে। তো আমাদের এই ত্রিভুজটার মধ্যে তো কোণ দেওয়া নাই, বাহু দেওয়া আছে। তো বাহুর হিসাবেই কথা বলি। এই 6 সেন্টিমিটার, এখানেও 6 সেন্টিমিটার, তাহলে কয়টা বাহু সমান? কয়টা বাহু সমান? 2টা বাহু সমান। 2টা বাহু যদি সমান হয়, 2টা কোণও সমান হবে। এবং কোন 2টা কোণ? সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। এই যে এই বাহু এবং এই বাহু, এই 2টা বাহুই তো সমান। তাহলে এই 2টা বাহু যে সমান, এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ তারা সমান হবে। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই 2টা কোণ সমান হবে। সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই ত্রিভুজে 2টা বাহু সমান, তাহলে 2টা কোণও সমান। আমরা 2টা কোণ যদি সমান পাই, এটা কিন্তু সমান হবে না, এটা কিন্তু সমান হবে না। বাহু 2টা সমান তো কোণও 2টা সমান। এবং চাইলে আপনারা চাঁদা দিয়ে মেপেও দেখতে পারবেন, যদি চাঁদা দিয়ে মাপেন। তাহলে 2টা কোণ যদি সমান, আর এটা হচ্ছে গিয়ে অবশ্যই আরও কম বেশি হবে, যেটাই হবে কম বেশি হবে। আসেন এবার আমরা একটু মেপে দেখি কত ডিগ্রি হয়, একটু মেপে দেখি। সেটা হচ্ছে যদি মাপতে যাই, তাহলে মেপে দেখলে কত হবে? আমরা দেখতেছি এটা হচ্ছে 70 ডিগ্রি। কয় ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে এটাও কয় ডিগ্রি হবে? এই যে দেখেন, এটা একদম ইজি, এটাও 70 ডিগ্রি হবে, এটাও 70 ডিগ্রি। আচ্ছা, 70 ডিগ্রি 70 ডিগ্রি, এটা তাহলে কত ডিগ্রি? 70 70 140, এটা হবে শুধু 40। কেন কেন এটা মুখে মুখে বলে ফেললাম? সেটা হচ্ছে 70 ডিগ্রি যোগ 70 ডিগ্রি যোগ এটার মান জানি না, তাহলে 3টা মিলে কত হবে? 180 ডিগ্রি। 70 70 140 ডিগ্রি, আর ওইটা খালি। এখন আমরা যদি এই 140কে ওই সাইডে নিয়ে যাই, তাহলে মান কত দাঁড়ায়? তাহলে মান বের হয়ে যায় 40 ডিগ্রি। তাহলে এই কোণটা 40 ডিগ্রি। এবার একটু দেখেন, এবারই আমরা ত্রিভুজের নাম বলে ফেলতে পারবো, এবারই আমরা ত্রিভুজের নামটা বলে ফেলতে পারবো।
70 ডিগ্রি, 70 ডিগ্রি, 40 ডিগ্রি। দেখেন প্রত্যেকটা কোণ সূক্ষ্ম কোণ, প্রত্যেকটা কোণ সূক্ষ্ম কোণ। 70 ডিগ্রি কোণ এটা সূক্ষ্ম কোণ, 70 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ, 40 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ। তাহলে প্রত্যেকটাই হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে যে ত্রিভুজের কোণগুলো সূক্ষ্ম কোণ হয় সেই ত্রিভুজকে কী ত্রিভুজ বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সেই ত্রিভুজকে কী ত্রিভুজ বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখে দিই সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখলাম যে 1 নম্বর যেই ত্রিভুজটা যদি কোণের ভিত্তিতে তার নাম দিতে চাই, নাম হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার 2 নম্বর ত্রিভুজে যাব। 2 নম্বর ত্রিভুজে, 2 নম্বর ত্রিভুজটা কোণের ভিত্তিতে কি হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তিনটা কোণই সমান, তিনটা কোণই সমান। কিন্তু তিনটা কোণ সমান হোক সেটা বিষয় না, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, কারণ 60 ডিগ্রি এটা সূক্ষ্মকোণ, 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, 60 ডিগ্রি সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজের নাম কি হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটার নাম কি হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখে দিই সূক্ষ্মকোণী ত্রিভুজ। হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেউ আবার ভাববে না যে দুইটাই সূক্ষ্মকোণী ত্রিভুজ? হ্যাঁ, দুইটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এটা 70, 70, 40 প্রত্যেকটাই সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 60, 60, 60 প্রত্যেকটাই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসেন 3 নম্বর ত্রিভুজের দিকে তাকাই। এখানের মধ্যে এই যে কোণটা, এই কোণের মান কত ডিগ্রি? এই কোণের মান কিন্তু আমরা তখন দেখেছি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে নামটা লিখতে পারি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এই যে 3টা ত্রিভুজ দেওয়া, তাদেরকে যদি বাহুর ভিত্তিতে নাম দিই, এই যে আমাদের চিত্র এবং এখানের নামগুলো, প্রথম চিত্রটা বাহুর ভিত্তিতে সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহুর সমান। আর কোণের ভিত্তিতে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সবগুলা কোণই সূক্ষ্মকোণ। যদি 2 নম্বর ত্রিভুজটা বাহুর ভিত্তিতে সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান। আর কোণের ভিত্তিতে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। 3 নম্বর ত্রিভুজ বাহুর ভিত্তিতে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা বাহুও সমান না, 3টা বাহু 3 রকম, বিষমবাহু ত্রিভুজ। আর কোণের ভিত্তিতে সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে একটা সমকোণ রয়েছে, 90 ডিগ্রি এখানে রয়েছে, তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের 2 নম্বর যেই প্রশ্নটা আমরা তার সমাধান করে ফেললাম, যে উপরের যেই ত্রিভুজগুলো তাদেরকে বাহুর ভিত্তিতে কোণের ভিত্তিতে নামকরণ করলাম। তো আমরা এখন আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ত্রিভুজগুলোকে সমদলভুক্ত করো এবং ত্রিভুজগুলো দলভুক্তকরণের কারণ নিয়ে শ্রেণীতে আলোচনা করো। অর্থাৎ এই যে এখানে আমরা ত্রিভুজগুলো দেখতেছি, এটা এই ত্রিভুজ হচ্ছে ক, খ, গ, ঘ, ম। একটা ত্রিভুজের তারা নাম দিল ক ত্রিভুজ, খ ত্রিভুজ, এরকম করে তারা বললো এই ত্রিভুজগুলোকে তোমরা সমদলভুক্ত করো। সমদল, সমদল মানে কি? এই ত্রিভুজগুলোর মধ্যে কোনটা কোনটা একই ত্রিভুজ, কোন ত্রিভুজগুলো একই রকমের, একই ধরনের, তোমরা সেই ত্রিভুজগুলোকে আলাদা আলাদা করে একসাথে করো। বলো যে এটা এটা একই রকম, লেখো। এটা এটা একই রকম, লেখো। তারা এটা বলতেছে যে এই ত্রিভুজগুলো দিলাম, অনেকগুলো ত্রিভুজ ওলট পালট করে, এগুলোর মধ্যে কোনটা কোনটা একই ধরনের, সমজাতীয়, তাদেরকে একসাথে করো। এবং তুমি কেন এদেরকে একসাথে করে করলা, এরা কেন তোমার মতে একই বৈশিষ্ট্যের, একই ধরনের, সেই কারণটাও তুমি বলবা। ঠিক আছে? শুধু আমরা একত্র করে দিলাম তাহলে হবে না, কারণটাও উল্লেখ করতে হবে। তো আমরা এখন ত্রিভুজ আমরা জানি 2 ধরনের ত্রিভুজ হয়, একটা হচ্ছে বাহুর ভিত্তিতে, একটা কোণের ভিত্তিতে, এইমাত্র যেটা আমরা শিখলাম। তো আমরা এই ত্রিভুজগুলোকে বাহুর ভিত্তিতে আলাদা করব, কোণের ভিত্তিতে আলাদা করব। তো আমরা এখন সবার প্রথমে ক নাম্বার যেই ত্রিভুজটা আছে, আমরা এখন আগে বাহু দিয়ে অঙ্কটা করব। আগে বাহুর ভিত্তিতে এই ত্রিভুজগুলোর নামকরণ করব, তারপরে কোণের ভিত্তিতে আমরা নামকরণ করব। তো এই যে ত্রিভুজটা ক নাম্বার যেই ত্রিভুজ, এই ত্রিভুজটা আমরা যদি এখন আমরা কাজে লাগাবো আমাদের এই যে কাটা কম্পাসটা, এটা দিয়ে মেপে মেপে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে বাহুটা যেটা আমরা মাপলাম, এই যে খেয়াল করেন, এই যে বাহুটা আমরা মাপলাম, এটা যতটুকু বাহু, যদি আমরা এটাকে এই দিক থেকে মাপি তাহলে দেখা যাচ্ছে যে ঠিক সমান সমান একই, তাই না? একই। তাহলে 2টা বাহু সমান, এই বাহু সমান পাইলাম, এই 2টা বাহু সমান। নিচের বাহুটা কি তাই? না, নিচের বাহুটা ছোট,
নিচের বাহুটা মাপতে গেলে আমার এটাকে কমায় ফেলতে হবে, অর্থাৎ এটা ছোট হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে এই ক নাম্বার যেই ত্রিভুজ এখানে দুইটা বাহু সমান। কয়টা বাহু সমান? দুইটা বাহু সমান, একটা বাহু ছোট হয়, দুইটা বাহু সমান। তাহলে দুইটা বাহু সমান হলে এটাকে কী বলবো আমরা? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানের মধ্যে এই যে দেখেন উত্তরটা এখানের মধ্যে আমরা এটা রেডি করলাম এবং আপনাদেরকে এইভাবে করে করতে হবে। আমরা একটা বক্সের মতো তৈরি করব, পেন্সিল দিয়ে আপনারা এরকম বক্স তৈরি করে ফেলবেন। নিচের ত্রিভুজগুলোকে সমদলভুক্ত করে দলভুক্তকরণের কারণ নিচে ছক আকারে দেখানো হলো। প্রথমে আমরা এই যে বাহুর ভিত্তিতে যেটা আছে এটা আগে করব, তারপর আমরা কোণের ভিত্তিতে করতে পারি, তাহলে জিনিসটা সুন্দর দেখা যায় যে বাহুর ভিত্তিতে আলাদা, কোণের ভিত্তিতে আলাদা। বাহুর ভিত্তিতে সমবাহু ত্রিভুজ কোনটা কোনটা লিখব, সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা, বিষমবাহু ত্রিভুজ কোনটা, সেগুলো লিখব। আমরা এইমাত্র দেখলাম যে আমাদের ক নামের যেই ত্রিভুজটা এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে ক ত্রিভুজ। তাহলে ক ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা কেন আমরা এটা এই সমদ্বিবাহু ত্রিভুজ বললাম? দলভুক্ত কারণ কি? দুইটি বাহু সমান। এটার কারণ হচ্ছে এটা যে দুইটি বাহু সমান বিধায় এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হয়ে গেল। এবার আমরা আমাদের খ নাম্বার ত্রিভুজে যাই। খ নাম্বার ত্রিভুজ, খ নাম্বার ত্রিভুজে গিয়ে আমরা আবার একটু মিলাই, এখান থেকে এখানে মিলাই। এটা হচ্ছে একটা বাহু, ঠিক যা আছে আমি এটা আর কমাবো না বাড়াবো না, একটু দেখি তো এদিকে বসায় মিলে কিনা। আমরা এখন শুধু এইগুলোই করব। এখান থেকে হ্যাঁ, এই যে মিলছে, কারণ এটাও যা ছিল, এই যে দেখেন খেয়াল করেন, এটা যা ছিল এটাও এখানের মধ্যে তাই আছে, এই যে দেখেন হুবহু সমান সমান। তাহলে আমরা দেখলাম যে এই বাহু এবং এই বাহু সমান। এবার নিচেরটাও কি সমান? একটু দেখি তো নিচে বসায়া, এই যে এখানে যদি বসাই তাহলে এখানে হয় নিচের বাহুটা আরও বড় বেশি, তাই না? আরও বেশি বড়। তাহলে নিচের বাহুটা এদের সমান না, এই দুইটা বাহুর সমান না। এই দুইটা বাহু পরস্পর সমান, নিচের বাহুটা বড়। তাহলে দুইটা বাহু যেহেতু সমান, তাহলে ত্রিভুজের নাম কি বলা যাবে? দুইটা বাহু সমান থাকলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে খ ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ খ ত্রিভুজ, খ ত্রিভুজ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে খ ত্রিভুজ। কেন? দুইটি বাহু সমান, এটাই একই কারণ। তাহলে ক এবং খ, ক এবং খ এই দুইটি ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি? দুইটি বাহু সমান। এবার আমরা যাব গতে। গ ত্রিভুজটার দিকে তাকাই। গ ত্রিভুজটাতে যদি আমরা প্রথমে নিচের টুকুর মাপ নেই, নিচের টুকুর মাপ নেই আমরা আগে, এই যে নিচের টুকুর মাপলাম, ঠিক এই মাপে দেখি তো পাশেরটা মিলে কিনা। না, পাশেরটা মিলে না। পাশেরটা তো এই যে আমাদের এটা কাটা কম্পাসটা আরও বাইরে চলে গেছে, মানে পাশেরটা ছোট, এই বাহুটা ছোট, এটা বড়, এটা ছোট। আচ্ছা, একটু এটা মিলাই দেখি তো এটা মিলে কিনা। না, এটাও মিলে না, এটা বড়, এটা বড়। আমাদের এই নিচের বাহুর চেয়ে ভূমির চাইতে এটা বড়, এটা বেশি বড়। তাহলে আমরা দেখলাম এখানের তিনটা বাহুর একটাও মিলে নাই। তিনটা বাহু তিন রকমের, তিনটা বাহু তিন রকমের। তাহলে আমরা এটাকে কী ত্রিভুজ বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের একটা বাহুও মিলে নাই, তিনটা বাহুর একটা বাহুও মিলে নাই, তাহলে এটাকে কি বলা যাবে? বিষমবাহু ত্রিভুজ। তাহলে গ ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ গ ত্রিভুজ। কেন আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ বললাম? কারণ প্রত্যেকটি বাহু অসমান, প্রত্যেকটি বাহু অসমান। খেয়াল করেন আমি কিন্তু সমান লিখি নাই, অসমান, অর্থাৎ কোনো বাহুই সমান নয়। এটাও লিখতে পারেন, কেউ কেউ লিখতে পারেন কোনো বাহুই সমান নয়, তার ওই কথাও ঠিক আছে। প্রত্যেকটি বাহু অসমান, এই কথাটাও ঠিক আছে। তাহলে আমাদের গ ত্রিভুজ হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বার ত্রিভুজটার দিকে তাকাই। ঘ নাম্বার ত্রিভুজ, ঘ নাম্বার ত্রিভুজটা যদি আমরা মিলাই, যে কোনো একটা বাহু আগে মিলাই। আচ্ছা, এটার মাপ নিলাম, দেখি তো এটার মাপে এই নিচেরটা হয় কিনা। হ্যাঁ, নিচের বাহুটা মিলে গেছে, অলরেডি দুইটা বাহু মিলে গেছে। এবার এই সাইডেরটা মিলাই, এটাও মিলে গেছে। তাহলে আমরা দেখলাম যে ঘ নাম্বার যেই ত্রিভুজ এখানের তিনটা বাহু সমান। এই যে দেখেন, এই যে ডান দিকের, বাম দিকের এবং এই যে উপরের এই যে এটা তিনটা বাহু মিলে গেছে।
তাহলে প্রত্যেকটা বাহু সমান, তাহলে এই ত্রিভুজকে কী ত্রিভুজ বলা যাবে? এই ত্রিভুজকে বলা যাবে সমবাহু ত্রিভুজ। তাইলে ঘ ত্রিভুজ, ঘ ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। কেন কেন কারণটা কি? প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান। তাহলে দেখেন দুই জায়গা কিন্তু দুই রকমের কথা, প্রত্যেকটি বাহু সমান আর এখানে লিখছি প্রত্যেকটি বাহু অসমান, দুইটা দুই রকমের কথা। তাহলে ঘ নাম্বার যে ত্রিভুজটা সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার উম নাম্বার ত্রিভুজটার দিকে যদি তাকাই, উম নাম্বার ত্রিভুজটা দেখেই কিন্তু বলা যাইতেছে এটা বিষমবাহু ত্রিভুজ, একটা বাহু সমান না, এটা বেশি ছোট, এটা বড়, এটা আরও বড়। এই যে দেখেন আমি দেখাই, নিচের বাহুটার মাপ নেই, এটা বড়, এদিকের বাহুটা এটাকে আরও ছোট করা লাগছে, এদিকের বাহুটা তাকে আরও ছোট করা লাগছে, অর্থাৎ তিনটা বাহু তিন রকমের সাইজ। তাহলে এটাকে আমরা কী ত্রিভুজ বলতে পারি? উম নাম্বার ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ জায়গাতে লিখব উম ত্রিভুজ। কেন এটা বিষমবাহু ত্রিভুজ কেন? কারণ হচ্ছে প্রত্যেকটি বাহু অসমান। তাহলে আমাদের কাছে যে পাঁচটা ত্রিভুজ তারা দিল, পাঁচটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হচ্ছে ঘ নাম্বারটা, এই যে ঘ নাম্বারটা সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ ক এবং খ, বিষমবাহু ত্রিভুজ গ এবং ওম, এই দুইটা। কেন? কারণগুলো আমরা পাশে উল্লেখ করেছি। তাহলে আমাদের কিন্তু অর্ধেকটা অঙ্ক হয়ে গেল। বাহুর ভিত্তিতে আমরা ত্রিভুজগুলোর নামকরণ করে ফেললাম যে কোন কোন ত্রিভুজটা কোনটার সাথে যায়। এবার আমরা কোণের ভিত্তিতে এগুলোর নামকরণ করব। তো এখন আমরা এই ত্রিভুজগুলোকে কোণের ভিত্তিতে এদের নামকরণ করব। কোণের ভিত্তিতে কোণগুলো হিসাব করে করে আমরা বলবো যে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ কোনটা হইতে পারে। সবার প্রথমে ক যেই ত্রিভুজটা তার দিকে তাকাই, আমরা এখন তাদের মানটা দেখব। ক নং ত্রিভুজটা কিন্তু আমরা জানি ইতিমধ্যে, আমাদের এখানে কিন্তু লেখা আছে ক নং ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা বাহু সমান। আরেকটা কথা আমরা মাথায় রাখবো, দুইটা বাহু যদি সমান হয় তাহলে দুইটা কোণও সমান হবে, দুইটা কোণও সমান হবে, এটাই নিয়ম, যতটা বাহু সমান ততটা কোণও সমান। এই জিনিস আমাদেরকে সাহায্য করবে, দুইটা বাহু সমান, এটা মাথায় রাখবো। তো আমরা এখান থেকে একটা কোণের মান বের করি, এই যে এই নিচের এই কোণটা, বাম দিকের কোণটার মান বের করি, এই যে এই কোণের মান বের করব। তাহলে এই কোণের মান কত হইতে পারে? এই কোণের মান 0, 10, 20, 30, 40 এভাবে করে আমরা দেখতেছি। এই দাগটা কোথায়? 70। কেউ কিন্তু আবার উপরেরটা দেখেন না, কিন্তু শূন্য কোন দিকে? এই যে এই দিক থেকে না, এই দিক থেকে উঠবো আমরা উপরের দিকে, 0 থেকে 10, 20, 30 এভাবে করে 70 আমরা দেখতেছি। এটা প্রায় 74, 75, 74ই ধরি, কারণ দাগটা প্রথমে 74 থেকেই শুরু হয়েছে আমরা দেখতেছি। তাহলে 74 ডিগ্রি। তাহলে এটা যদি 74 ডিগ্রি হয়, এই কোণটা যদি 74 ডিগ্রি হয়, তাহলে এটাও 74 ডিগ্রি হবে, তাই না? 74 ডিগ্রি, 74 ডিগ্রি। তাহলে 74 ডিগ্রি 74 ডিগ্রি হইল, তাহলে কত হয়? 74 ডিগ্রি যোগ 74 ডিগ্রি। এবং আরেকটা কোণ বাকি আছে, ওই কোণের মানটা আমরা বের করব। ওটা মেপেও বের করতে পারি, আবার অঙ্কের হিসাব করেও বের করতে পারি। সেটা কি? তিনটা কোণ যোগ করলে কয় ডিগ্রি হয়? 180 ডিগ্রি। 74, 74 কত হয়? 7, 7, 14, 140, 148 ডিগ্রি হয়ে যায়। তাহলে খালি ঘরের মান, অর্থাৎ এই কোণের মান কত হবে? কত হইলে 180 হয়? সেটা হচ্ছে 32 ডিগ্রি। কত ডিগ্রি? 32 ডিগ্রি। 148-এর সাথে যদি আমরা 32 যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা 32 ডিগ্রি। তাহলে আপনি ভাবেন, একটা কোণ 74, আরেকটা কোণ 74 ডিগ্রি, একটা কোণ 32 ডিগ্রি। তাহলে 74 এটাও সূক্ষ্মকোণ, 74 সূক্ষ্মকোণ, 32 সূক্ষ্মকোণ। তাহলে তিনটা কোণই সূক্ষ্মকোণ, তিনটা কোণই কি? সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ হয় সেই ত্রিভুজকে কী ত্রিভুজ বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা বলতে পারি ক নাম্বার ত্রিভুজটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজের এখানে আমরা ক ত্রিভুজের নাম লিখব, ক ত্রিভুজ। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন? প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। তাহলে আমরা কারণটা লিখে দিলাম। এবার আমরা যাব খ নাম্বার ত্রিভুজটার দিকে। খ নাম্বার ত্রিভুজটার দিকে গিয়ে আমরা এই যে এখানে যে কোণটা আছে এটা তার মাপটা নেই, তো এটার মাপটা কত হয়? আমরা যদি এখানে বসাই চাঁদাটা, এই যে 0 বরাবর সোজা করে বসাই। আচ্ছা, তো আমরা দেখি এখানের মধ্যে এই যে এখানে আমরা এখানে বসাইলাম। তাহলে এটা যদি 0 হয় তাহলে 0 থেকে আস্তে আস্তে আমরা এটা উপরের দিকে উঠতে থাকি, 100, 120, 130, 140, 140, 140-এর পরে 145-এ যায় এই দাগটা। হ্যাঁ, 145-এ যায়, এই যে 145 বরাবর।
140, আমরা কিন্তু এই যে 0 এখান থেকে শুরু করছি, এই যে ডান দিক থেকে 0 10 20 30 40 এভাবে করে যেতে যেতে এই দাগটা কোথায় গিয়ে থামছে? 145-এ গিয়ে থামছে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা 145 ডিগ্রি। কয় ডিগ্রি? 145 ডিগ্রি। বাকিগুলো আমার আর মাপার দরকার নাই, দেখারই দরকার নাই। এটা কয় ডিগ্রি হয়ে গেছে? 145 ডিগ্রি। 145 ডিগ্রি মানে কি? স্থূলকোণ। কি? স্থূলকোণ। তাহলে এটা যদি 145 ডিগ্রি হয়, অবশ্যই বাকি দুইটা একদম কম কম হবে, সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ হবে। এটাও সূক্ষ্মকোণ হবে, এটাও সূক্ষ্মকোণ হবে, এটা স্থূলকোণ। কারণ এটা একাই 90 ডিগ্রির বেশি, তাহলে এরা দুইজনই 90 ডিগ্রির কম হবে, মানে সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হয়, মানে 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রির কম, 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রির কম, সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। একটা কোণ হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রির কম যেই কোণ, সেই কোণকে কি বলা হয়? স্থূলকোণ। তাহলে যে ত্রিভুজের মধ্যে একটি স্থূলকোণ থাকে এবং বাকিগুলো সূক্ষ্মকোণ হয়, সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। সুতরাং একটা ত্রিভুজে স্থূলকোণ থাকবে, সেটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে যাবে, আর কোনো কথা নেই। আমরা সরাসরি নাম লিখে ফেলবো। খ নাম্বার ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ এখানে আমরা লিখি, স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে খ। খ নং ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আমরা পাশে কারণটা লিখব, সেটা হচ্ছে একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটি সূক্ষ্মকোণ। এই যে কারণটা লিখে দিলাম, এটা অন্য একটা কালারে লিখলে এটা ভালো হতো আপনাদের বোঝার জন্য। পরীক্ষার খাতে কিন্তু আবার কালার চেঞ্জ করেন না, ওইটা এক কালার কলম দিয়ে সবাই লিখে ফেলবেন। তো স্থূলকোণী ত্রিভুজ যাকে বললাম, খ ত্রিভুজটা, এটা কেন স্থূলকোণী ত্রিভুজ? একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটি সূক্ষ্মকোণ হয়ে গেল, আমরা এটার কারণটা লিখলাম। এবার গ নং ত্রিভুজে তাকাই তো, গ নং ত্রিভুজটা, গ নং ত্রিভুজে আমরা এই কোণের মাপটা দেখি তো। এই কোণের মাপটা হচ্ছে আমরা দেখতেছি এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে যে ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি থাকে তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। কারণ 90 ডিগ্রি মানে কি? সমকোণ। 90 ডিগ্রি মানে সমকোণ। তাহলে যে ত্রিভুজে একটি সমকোণ থাকে, যে ত্রিভুজে একটি সমকোণ থাকে, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। কারণ এটা যদি 91 হয়, তাহলে এই দুইটা অবশ্যই 90-এর চাইতে কম কম হবে। এটাও 90 ডিগ্রির কম হবে, এটাও 90 ডিগ্রির কম হবে। এটা একাই 90, এটা 90 ডিগ্রির কম, এটাও 90 ডিগ্রির কম, মানে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ। আর এটা কি? সমকোণ। তাহলে যে ত্রিভুজে একটি সমকোণ থাকে, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে গ নং ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পাশে আমরা নামটা লিখি, আমাদের কালারটা একটু চেঞ্জ করি। গ নং ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ কি? একটি কোণ সমকোণ এবং অপর দুটি সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটারও কারণটা লিখে ফেললাম যে গ নং ত্রিভুজটা যে সমকোণী ত্রিভুজ। কেন? একটি কোণ সমকোণ এবং অপর দুটি সূক্ষ্মকোণ, এই কারণে হয়ে গেল এটা গ নং। এবার ঘ নংয়ের দিকে তাকাই, ঘ নং ত্রিভুজটা কী হবে? ঘ নং ত্রিভুজটা আমরা দেখেন, আমরা ঘ নং ত্রিভুজটার নাম কি লিখেছিলাম? ঘ নং ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? প্রত্যেকটা বাহু সমান। কি? প্রত্যেকটা বাহু সমান। তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কোণও সমান হবে। এবং আমরা এটা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। কারণ 60 ডিগ্রি না হইলে সেটা সমবাহু ত্রিভুজ হইতেই পারে না। 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তিনটা মিলে 180 ডিগ্রি ত্রিভুজ হয়ে গেল। তিনটা কোণ সমান, তিনটা বাহুও সমান। তাহলে এটা একদম ইজি, আমাদেরকে মাপাও দরকার নাই। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা কোণ সমান। তাহলে প্রত্যেকটা কোণ সমান হলে কত ডিগ্রি করে হতে পারে? 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? সূক্ষ্মকোণ। 60 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ। তাহলে এখানেও সূক্ষ্মকোণ, এখানেও সূক্ষ্মকোণ, এখানেও সূক্ষ্মকোণ। তাহলে প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। তাহলে প্রত্যেকটা কোণ যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সেই ত্রিভুজকে কী ত্রিভুজ বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটা পেলাম এইমাত্র? ঘ নং। ঘ নং হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে ঘ ত্রিভুজ, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। শেষ। আর একটা ত্রিভুজ বাকি আছে, ওম নাম্বার ত্রিভুজটা। এটা কি ত্রিভুজ? আমরা যদি
এটার এই কোণটা যদি একটু মেপে দেখি কত হয় একটু দেখি। এই যে কেন্দ্রবিন্দু বসাইলাম, এবার শূন্য বরাবর সোজা করি। আচ্ছা, শূন্য বরাবর সোজা হইল, শূন্য বরাবর সোজা করলাম। তাহলে এটা হচ্ছে শূন্য। তাহলে শূন্য থেকে আমরা আস্তে আস্তে উঠতে উঠতে আমরা দেখব যে এই দাগটা কোথায় গিয়ে থামছে। তাহলে 0, 10, 20, 30 এভাবে করে যাই। এই দাগটা কোথায় দেখা যায়? প্রায় বলতে গেলে এই দাগটা মনে হয় 128-এর মতো হইতে পারে, 129-এর দিকে চলে যেতে পারে, 120। এই দাগটা কিন্তু আরও উপরের দিকে যাবে। যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এই দাগটাকে আমি একটু বড় করে দেখাই। আচ্ছা, একটু বড় করে দেখালাম শুধুমাত্র বোঝার জন্য। এই যে শূন্য বরাবর সোজা করে বসাইলাম। এবার আমরা দেখতেছি এই যে পেন্সিলের দাগটা কোথায়। এই যে 120, 25, 26, 27, 28, এটা 128 ডিগ্রি। কয় ডিগ্রি? 128 ডিগ্রি। 128 ডিগ্রি মানে কি? এই কোণটা যদি 128 ডিগ্রি হয়, 128 ডিগ্রি কোণ মানে হলো স্থূলকোণ। 128 ডিগ্রি কোণ মানে কি? স্থূলকোণ। 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির ছোট। তাহলে এটা যদি 128 ডিগ্রি মানে স্থূলকোণ হয়, তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ। কারণ এটা যদি স্থূলকোণ হয় তাহলে এটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজে একটি স্থূলকোণ থাকে এবং অপর দুটি সূক্ষ্মকোণ হয়, সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, একটা ত্রিভুজের মধ্যে একটা সমকোণ আছে, সমকোণী ত্রিভুজ। একটা স্থূলকোণ আছে, স্থূলকোণী ত্রিভুজ। আর সমকোণও নাই, স্থূলকোণও নাই, সবগুলোই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। একদম সহজ না? একটা ত্রিভুজে 3টা কোণ থাকে, 3টা কোণের মধ্যে যদি একটা কোণ সমকোণ হয়, বাকি 2টা দেখার দরকার নাই। একটা যদি সমকোণ হয়, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। 3টা কোণের মধ্যে একটা কোণ যদি স্থূলকোণ হয়, বাকি 2টা দেখার দরকার নাই, স্থূলকোণী ত্রিভুজ। আর 3টা কোণে যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের মধ্যে একটা স্থূলকোণ আছে, তাহলে এটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ওম নাম্বার ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ওম নাম্বার ত্রিভুজটা কি? স্থূলকোণী ত্রিভুজ। কারণটা কি? একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটি সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এই 3 নম্বর প্রশ্নে যে বললো যে এই যে তোমাদেরকে ত্রিভুজগুলো দিলাম, এদেরকে সমদলভুক্ত করো, মানে একই ধরনের কারা কারা তাদেরকে একসাথে করো। এবং কেন তুমি একসাথে করলা, কারণটাও তুমি বলো। তো আমরা এখানের মধ্যে কারণগুলো বললাম। বাহুর ভিত্তিতে আমরা ত্রিভুজগুলোকে প্রথমে আলাদা করলাম। সমবাহু ত্রিভুজ হচ্ছে ঘ ত্রিভুজটা, সমদ্বিবাহু ত্রিভুজ ক এবং খ, বিষমবাহু ত্রিভুজ গ এবং ওম। কারণ কি? পাশে লিখলাম। কোণের ভিত্তিতে ত্রিভুজগুলোকে আবার আলাদা করলাম। সমকোণী ত্রিভুজ গ, কারণটা বললাম। সূক্ষ্মকোণী ত্রিভুজ ক ঘ, কারণগুলো বললাম। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে খ এবং ওম, কারণগুলো বললাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এই 3 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা আমাদের আজকের এই পর্বটিতে ত্রিভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সব রকমের ত্রিভুজ। প্রথমত বাহুর ভিত্তিতে 3 রকমের ত্রিভুজ, এরপরে কোণের ভিত্তিতে 3 রকমের ত্রিভুজ। এই প্রত্যেকটা ত্রিভুজ নিয়ে আজকে আমরা অঙ্কগুলোও করলাম, অঙ্কগুলোর সমাধান কীভাবে করে করতে হবে। তো এই যে আমাদের আজকের এই পর্বটির মধ্যে সবগুলো ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা সমাধান করলাম। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।